morning to everyone. Last classes our was epistaxis and the diseases of the nasal septum. We discussed totally epistaxis. Just I will take only 10 minutes. Just 10 minutes for review. What we have discussed yesterday. And one thing, some of our students asked me about the nasal packing, so I will tell something about that. খুব শর্টলি আমি অল্প বলতে বলে যাচ্ছি যেটা আমাদের মনে রাখতেই হবে। আমাদের ইপিসিসটা হচ্ছে ব্লিডিং পারফরমেন্স। এটা দুরকম হতে পারে, অ্যান্ট্রোলি হতে পারে, পোস্টোলি হতে পারে। When it is antrally, antronasal bleeding or anterior epistaxis, যখন পিছন দিয়ে পড়তে থাকে posterior epistaxis। এবং দিস ইজ মাথায় মনে রাখতে হবে ইট ইজ সার্জিক্যাল ইমার্জেন্সি। এবং কোথেকে হয়, মেইনলি হয় আমার লিটলস এরিয়া থেকে। আর কোথেকে হয় আমাদের যে কোলুমুলা আছে, এই কোলুমুলার পিছনে একটা ভেইন আছে, রেট্রো কোলুমুলার ভেইন, এই ভেইন থেকে হয়। আর কোথেকে হয়, লেটারাল ওয়ালে ইনফিউর টার্বিনেট যেটা আছে, ইনফিউর টার্বিনেট একটা কথা মনে রাখতে হবে তোমাদের, ইনফিউর টার্বিনেট ইজ সেপারেট বোন। আর সব টার্বিনেট আমি কিন্তু বারবার কথা বলছি, আর সব টার্বিনেটগুলো কিন্তু পার্ট অফ দ্য ইথময়েড বোন। এখন এই যে টার্বিনেটে, একটা কথা মনে রাখবা তোমরা, এই যে ইনফিউর টার্বিনেটটা, দিস ইজ দ্য অনলি স্পঞ্জি বোন ইন দ্য বডি। এটা ইন্টারেস্টিং। আচ্ছা, তো এখন কি দাঁড়ালো, এই যে ইনফিউর টার্বিনেটের যে পোস্টোরিয়র এন্ড অফ দ্য ইনফিউর টার্বিনেট, এর বিলো অ্যান্ড বিহাইন্ড একটা প্লেক্সাস থাকে, ওটা ঘরে উড্রাফস প্লেক্সাস, ওখান থেকে হতে পারে। তাহলে এই তিনটা জায়গা হচ্ছে কমন। আর কোন জায়গা থেকে হতে পারে, নাকের যে কোনো জায়গা থেকে ব্লিডিং হতে পারে। এরপরও আছে কিছু জায়গা, তার মধ্যে একটা হচ্ছে সেপ্টামের একদম উপরের দিকে। আচ্ছা, সেপ্টামের পেছনের দিকে, পেছনটাকে বলা হয় ব্রাউন্স এরিয়া বলা হয়। হ্যাঁ, বলা হয় তাহলে অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য সেপ্টামের একদম হাইতে হতে পারে, অথবা পিছন দিকে হতে পারে। আর কি হতে পারে, নাকের যে কোনো জায়গা থেকে হতে পারে, সাইনাস থেকে হতে পারে, নাসোফ্যারিংস থেকে হতে পারে, অ্যান্টেরোক্রানিয়াল ফোসা যখন ভাঙে তখন হতে পারে। এখন কমনের জায়গা কোনটা, আমরা অবশ্যই বলবো লিটলস এরিয়া। কেন এই জায়গাটা কমন বলা হয়? কমনলি ফার্স্ট হচ্ছে ভাস্কুলার এরিয়া। কেন ভাস্কুলার? এখানে অ্যানাস্টোমোসিস, 5টা ব্রাঞ্চের অ্যানাস্টোমোসিস হয়। সেই ব্রাঞ্চগুলোর নামটা তোমরা মুখস্থ করে ফেলবে। এবং ব্রাঞ্চগুলোর একটা ব্রাঞ্চ হচ্ছে ইন্টারনাল ক্যারোটিডের, আর বাকি 4টা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড। এটা আবার মনে রাখতে হবে। একটা ব্রাঞ্চ আসে ইন্টারনাল ক্যারোটিড থেকে, আর 5টা, তোমার আঙ্গুল কয়টা, 5টার মধ্যে একজন আসে ইন্টারনাল, আর যে 4জন, এই 4জন হলো তোমার এক্সটার্নাল ক্যারোটিড থেকে আসে। আর এই যে লিটলস এরিয়াটা, কেন এখানে ব্লিডিংটা বেশি? ফার্স্ট হচ্ছে মোর ভাস্কুলার, সেকেন্ড হচ্ছে মোস্ট অ্যাক্সেসিবল প্লেস। সো আমরা প্রায় এই কাজটা করি, বাচ্চারা তো করি। আর কেন করে এটা কিন্তু একদিন আমি একটা এক্সপ্লেনেশন দিয়েছি তোমাদেরকে। আর এই জায়গাটার মিউকাস মেমব্রেনটা পাতলা, তো যখন এর ট্রমা হয়, উৎকোচনে হয়, অটোমেটিক ব্লিডিংটা হয়। 2টা। 3 নম্বর যে জিনিসটা হয়, মোস্টলি করার জন্য এটা 2 নম্বর। 3 নম্বর যে জিনিসটা হয়, কখনো নাকের মধ্যে কোনো ইনফেকশন হলে, আর বাচ্চাদের অ্যাডিনয়েড থাকে, অ্যাডিনয়েড হলেও কিন্তু নাকের ভিতরে একটা ইনফেকশন রাইনাইটিস থাকে। এই পেশেন্ট যারা, তাদের কি হয়, এই পেশেন্টগুলোর যারা এই পেশেন্ট, তাদের নাকের ইনফেকশন থাকার জন্য ভ্যাসেলগুলো অ্যাঙ্গোজড হয়, ডাইলেটেড হয়। কেন হয়? এবং এদের ব্যালেন্স রিটার্নটা কমে যায়। আর কি হয়, ব্লাডটা লোজড হয়ে থাকে। এখন একটা পাতলা ব্লাড ভেসেল লোজড হয়ে আছে, উপরে তার কাভারিংটা পাতলা আর হালকা খোঁচা, ব্লিডিং হয়ে যাবে, রক্তক্ষরণ হবেই, হৃদয়ক্ষরণ না হইয়া রক্তক্ষরণ হয়ে যেতে গেবে। আচ্ছা, যাক, আমরা আর বেশি এগুলোদের কোনো কথা বলবো না। একটা কথা বলবো, যে আমরা যে ট্রিটমেন্টটা করতে বলছিলাম, যে ট্রিটমেন্ট করতে সময় কি বলেছি, আচ্ছা, এর মধ্যে একটা কথা বলি, কারণগুলো একটু বলে নেওয়াটা মনে হয় ভালো। হ্যাঁ, কজগুলো যে আমরা বলি, কজগুলো কনজেনিটাল হতে পারে, অ্যাকোয়ার্ড হতে পারে। অ্যাকোয়ার্ডের ভিতরে যেগুলো হয়, অথবা তুমি ভাগ করতে পারো লোকাল কজ, সিস্টেম জেনারেল কজ, এভাবে ভাগ করতে পারো। হ্যাঁ, তো কনজেনারেল কজের ভিতরে যেটা হয় সেটা হচ্ছে মাল্টিপল টেলাঙ্গিয়েক্টেসিস। ট্রমাটিকের ভিতরে অনেক ট্রমা, গিলা ঘুষি, আঘাত পেলা, পড়ে গেলা, নাকের মধ্যে আঘাত লাগলো, ভিতর থেকে পড়া শুরু হয়ে গেল, নাক খোঁচায় দিলাম, ট্রিক করলাম, হয়ে গেল। তাহলে কি হলো, এক নম্বর যেটা হচ্ছে তোমার নেজাল ফ্র্যাকচার থেকে হতে পারে। হ্যাঁ, ফ্র্যাকচার যদি হয়, নেজাল বোন ফ্র্যাকচার হতে পারে, এন্ট্রোক্রেনিয়াল বোন যদি ফ্র্যাকচার হতে পারে, আমরা অপারেশন করার সময় যদি ব্লিডিং করতে পারে, অপারেটিভ ট্রমা হতে পারে।
ট্রমাটিক রাপচার অফ দ্য তোমার সেপ্টাম হতে পারে, তারপর কেমিক্যাল ট্রমা হতে পারে, হ্যাঁ কেমিক্যাল ট্রমা হতে পারে। আর এই সব ট্রমার নাম্বার ওয়ান ট্রমা হচ্ছে রিপিটেড ডিজিটাল ট্রমা ইজ দ্য ফ্রম দ্য রেট্রোকলুমুলার ভেইন অ্যান্ড দ্য লিটল সেল। তবে এতে আমরা যে আঙ্গুল দিয়ে বা ডিজিটাল ট্রমা যেটা হচ্ছে একদম সামনে, তো এই জন্য কলুমুলার পিছনে রেট্রোকলুমুলার ভেইনটা বেশি ইনভলভ হয়। যাক, তারপর আর কারা থাকে, ফরেন বডি অফ দ্য নোজ থাকে, যে কোনো ইনফেকশন থেকে হতে পারে। সেই ইনফেকশনটা অ্যাকুট ইনফেকশন হতে পারে, ক্রনিক ইনফেকশন হতে পারে। অ্যাকুটের ভিতরে কি হতে পারে, রাইনোসাইনোসাইটিস, ভাইরাল দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে। ক্রনিকের ভিতরে স্পেসিফিক থাকতে পারে, নন স্পেসিফিক যেটা সেটা অ্যাট্রোপিক রাইনাইটিস। এটা কিন্তু আমরা আলাদা আবার করবো, পরীক্ষায় লাগে, ভাইভাতেও লাগে, রিটেনও লাগে। ইউ নিড ইট ইন দ্য ভাইভা, also in the written. So specific about the fungal, rhinosporosis is the main, tuberculosis, syphilis, or then neoplastic cause, there may be neoplasm, benign growth hote pare, bleeding polypus of the nasal septum, angiofibroma, then malignant hote pare, carcinoma in the nose and paranasal sinuses. তারপর মিসেলিনাসের মধ্যে আমরা ম্যাগটস পড়েছিলাম। ম্যাগটস থেকে একটু মনে রাখতে হবে, ম্যাগটসটা কি, নাকে পচা জিনিস, গন্ধ, নাকের ভিতরে যে কোনো ইনফেকশন থাকে, পাস তৈরি হয়, পাসিকে দাওয়াত দেয়, flies are invited to the nose and they comes and they lays the egg and hatches, হ্যাঁ, ওখান থেকে বাচ্চা বের হয়, ওখানে ম্যাগট হয়। এটা একটু, আর ম্যাগটের ট্রিটমেন্টের দুটো ক্লোরোফর্ম 25% অথবা টারপিন অয়েল। লাস্ট ক্লাস আমাকে কয়েকজন পরে করেছিল, যে টেলিফোন করেছিল, অয়েলটার নাম হচ্ছে টারপিন অয়েল। যাক, আর জেনারেল কজের ভিতরে আমাদের কি আসতে পারে, হাইপারটেনশন একটা কজ হতে পারে, ব্লাড ডিসক্রেশন হতে পারে, ইডিওপ্যাথিক তো কজ থাকে। যাক, ম্যানেজমেন্টের মধ্যে আমি তোমাদের বলেছি, আগে তোমার পেশেন্টটা আসার পর তুমি তাকে অ্যাসেস করবা যে কী ধরনের হলো, আর অ্যাসেস করার সময় নেই, কিন্তু আলাদা। থার্ড, আমার বাসায় শুরু হলো, তখন আমি প্রথমেই আবার আমার কাছে চলে আসো, প্রথমেই কিন্তু আমরা তাকে জেনারেল মেজারটা অ্যাপ্লাই করবো। সেই জেনারেল মেজারটা কি, আইস নাকের উপরে আমরা দিব, মুখের ভিতরে তাকে আইস খেতে দিব, ঠান্ডা পানি দিয়ে কলকুচা করতে দিব, মুখের ভিতরে আইস ঢুকাই রেখে দিব, নাকটাকে আমরা একটু চেপে ধরবো, চেপে সোজা করে ঢুকটাকে বসে চেপে ধরে স্ট্রেট করে তার নাকের সামনে দিয়ে বসাবো, বসা মুখ দিয়ে বড় বড় দম দিতে দেবো। এটাই বলা হয় ট্রটার্স মেথড, TROTERS, ট্রটার্স মেথড। এই মেথডে কিন্তু ম্যাক্সিমাম ব্লিডিং হবে। এবং কেন ম্যাক্সিমাম ব্লিডিং বলতে হয়, ম্যাক্সিমাম ব্লিডিং এর কজটাই তো অ্যান্ট্রোডি চাপে। আর আমাদের বডিতে যে কোনো জায়গায় ব্লিডিং হলে কিন্তু ফার্স্ট ট্রায়ালটাই হচ্ছে চাপাচাপি, চেপে ধরে রাখতে হবে। তো সুতরাং চেপে ধরে রাখলে এখানে ব্লিডিং বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো এটা হলো টেম্পোরাল আমরা যে করতে পারি। আর যেটা হচ্ছে যে অ্যান্ট্রোনেজাল প্যাকিং, আমরা অ্যান্ট্রোনেজাল প্যাকিং দিই, অ্যাপ্লিকেশন অফ দ্য বললাম, আর পোস্ট নেজাল প্যাকিং। এখন অ্যান্ট্রোনেজাল প্যাকিং সম্বন্ধে আমাকে কয়েকজন বলেছিল বলার জন্য, একটু শুনো অ্যান্ট্রোনেজাল প্যাকিংটা আমরা কীভাবে করি। কখন আমরা অ্যান্ট্রোনেজাল প্যাকিং দেবো, ফার্স্ট in anterior nasal anterior epistaxis, এবং anterior epistaxis, এই anterior nasal প্যাকিং দেওয়ার পরে যদি আমার ব্লিডিং বন্ধ না হয়, বুঝতে হবে posterior, এবং তখন আমরা posterior nasal প্যাক দিই। তো posterior nasal প্যাক আমাদের দরকার নাই, anterior nasal প্যাকটা তোমরা পরামর্শে দেখতে পাবা, মেডিকেল ইউনিভার্সিটি গেলে দেখতে পাবা। তো সে অনুসারে আমি একটু বলি। So if anterior epistaxis is not controlled by pressure তখন আমরা কি করি, anterior nasal প্যাকিং দিই। তাহলে কখন, যখন anterior epistaxis is not indication, when anterior epistaxis is not controlled by pressure and other measure গুলো কি, তুমি তাকে করেছো, বরফ দিয়েছো, বরফটা কলকুচা করেছো, বরফের টুকরা খাইয়েছো, মুখে ধরে রেখেছো, হচ্ছে ভেরি গুড। এখন আমরা কি ইউজ করি, আমরা 1/2 ইঞ্চ রিবন গজটা 1/2 ইঞ্চ। কতটুকু নিব একটা আইডিয়া থাকতে হবে যে আমার নাকের ভিতরে কতটুকু ধরে, এই ধরনের। সুতরাং আমরা কিন্তু একটু বড়ই নেই, কারো নাকের ভিতর বোঝা যায় না, অনেক স্পেস থাকে। সো ইউ টেক মোর, তোমার যেটুকু লাগবে না বাকিটা তুমি কেটে ফেলে দিবা। আর আমি আগে একটা আইডিয়া দিই তোমাদেরকে, তারপর আমি জিনিসটা একটু আমাদের বইয়ের ভাষায় বা আমাদের ল্যাঙ্গুয়েজে বলবো। আগে একটু বলি, আমরা প্যাকটা দেওয়ার আগে দিয়ে নাকটা এক্সামিন করি, রডগুলো সরাই ফেলি বা সাকশন দিয়ে সরি। এখন দেখা যাচ্ছে যে না,
হ্যাভি প্রফিউজ ব্লিডিং হচ্ছে, তখন কিন্তু তোমার নাক এক্সামিন বা এগুলো করার কোনো স্কোপ নাই, ওটার মধ্যে তোমাকে দিতে হবে। বাট ইথিক্যালি হচ্ছে, ইফ ইউ হ্যাভ দ্য চান্স, ইফ ইউ আর গেটিং ইট, সো ইউ ক্লিন দ্য নোজ, অল দ্য ক্লটস আর ইউ রিমুভ ইট, দেন দুটো সুবিধা হয়। অনেক সময় দেখা যায় কি যে একটা স্পটিং ব্লিডিং পয়েন্ট হয় বা ব্লিডিং পয়েন্ট দেখা যায়, তখন আমরা কেমিক্যাল দিয়ে কেমিক্যাল যে সিলভার নাইট্রেট বা আদার দিয়ে এগুলো করি। সাধারণত এগুলো খুব একটা রেজাল্ট পাওয়া যায় না, পরে আবার হয়। এই জন্য এগুলো এখন অবসোলেট হয়ে গেছে। এই জন্য আমি এদের ক্লাসে এগুলো বলিনি, কিন্তু এগুলো হচ্ছে থিওরিটির জন্য, থিওরিতে বাড়ানোর জন্য এগুলো একটা কথা। যাক, সো ইফ ইউ হ্যাভ দ্য টাইম, ইউ উইল এক্সামিন, ইউ ক্লিন দ্য নোজ। আর পেশেন্টকে এক্সামিন তো এমন করতে হবে, তুমি অ্যাসেস করতে হবে তাকে আসলে বালতি বালতি রক্ত চলে গেছে কিনা। রুগী কিন্তু এসে বলে 1 বালতি রক্ত চলে গেছে, তাহলে পেশেন্ট শকে আছে কিনা, বা গোয়িং টু শক কিনা, বা ইমিডিয়েট শকে যাবে কিনা, এটার জন্য তোমার অ্যাসেসমেন্ট দরকার। হোয়েন দেয়ার ইজ এ ব্লিডিং, তোমাকে মাথায় রাখতে হবে। আর মাথায় রাখতে হবে যেহেতু ব্লিডিং, তাহলে যদি ব্লাড বেশি চলে যেয়ে থাকে, সো আই হ্যাভ টু প্রিপেয়ার টু ব্লাড ফর ব্লাড, মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন অ্যান্ট্রোনেজাল প্যাক দেওয়ার আগে আমাকে আগে প্রিপারেশন থেকে একটা 1/2 ইঞ্চ রিবন গজ দিতে হবে, যা আমাকে একটা আইডিয়া করতে হবে নাকে যতটুকু হবে, তাই না? তবে সাধারণত আমরা একটু বেশি দেবো, 3.5 ফিটের মতো, 4 ফিটের মতো আমরা নিয়ে রাখবো। আচ্ছা, তারপর আমার যতটুকু লাগে। এখন আমি যদি সুযোগ পাই যে পেশেন্টটা আমার কাছে প্রায় ব্লিডিং নিয়ে আসে কিন্তু এখন ব্লিডিং হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি ফার্স্ট নাকটা ক্লিন করবো, একজন ফার্স্টটা ক্লিন করবো। সেকেন্ড, এই ক্লিন করার সময় নাকের ভিতরে একটা প্যাক দিয়ে রাখবো, 10 মিনিটের প্যাক। সে প্যাকটা কী ধরনের প্যাক দেবো 10 মিনিটের জন্য? একটা কটন নিব, কটন নিতে পারি, অথবা একটা রিবন গজ নিতে পারি, যেটা 4% জাইলোকেন উইথ অ্যাড্রিনালিন, এটা দিয়ে সোক করে এটা নাকের ভিতরে ঢুকায় রাখবো 10 মিনিটের জন্য। আমাকে যারা অ্যান্ট্রোনাজাল প্যাকিং কীভাবে দিবে তাদের জন্য আমি একটু ইলেবর, আমার মনে হচ্ছে যে দে হ্যাভ দ্য ইন্টারেস্ট ফর দিস। সো আমি এটা একটু ভালো করে বলছি যাতে ইএনটিতে আমরা ইমার্জেন্সিতে আমরা যেভাবে ম্যানেজ করি সেটা যেন তোমরা বুঝতে পারো। সো আমরা এক্সামিন করবো যদি আমরা সুযোগ পাই। আর যে আমার খুবই রক্তক্ষরণ, এটা চলবে না। সেকেন্ড, আমি কি করব, তার নাকের ভিতরে একটা 10% জাইলোকেন উইথ অ্যাড্রিনালিন, 4% জাইলোকেন উইথ অ্যাড্রিনালিন দিয়ে সোক করে ওটা ভিতরে ঢুকে রাখে। সুবিধাটা কি আমার সুবিধাটা হচ্ছে জায়গাটা হোয়াইট হবে, দেখা ভালো যাবে। ইভেন ওই জাইলোকেন এবং অ্যাড্রিনালিনের টাচে এসে আমার ব্লিডিং ভেসেলগুলো বন্ধও হয়ে যেতে পারে। সো উই ক্যান ওয়েট। কিন্তু আমার এখানে উদ্দেশ্যটা হচ্ছে আমি অ্যান্ট্রোনাজাল প্যাক দিব, আমি যেন নাকের ভিতরটা ভালো করে দেখতে পারি। এরপরে আমরা নাকের তুমি ক্যাভিটিটা চিন্তা করো, আমাকে যে অ্যান্ট্রোনাজাল প্যাকটা যে আমি দিব, অ্যান্ট্রোনাজাল প্যাকটা ইনসার্ট করবো আমি হরিজন্টালি। কীভাবে হরিজন্টালি করবো? অ্যালং দ্য ফ্লোর অফ দ্য নোজ, অ্যালং দ্য ফুল লেন্থ অফ দ্য নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটির ফুল লেন্থ, এই জন্য তাহলে কি ইনস্ট্রুমেন্টটা লাগে? কিলিয়ন্স লাগে, আর একটা দুটো ইনস্ট্রুমেন্ট লাগবে। তাহলে আমি সাকশনের জন্য সাকার মেশিনটা লাগবে, আর তাহলে আর এদিকে লাগবে দুটো মেশিন, ওদিকে সাকার মেশিন আর এদিকে দুটো। একটা হলো টিলিজ নেজাল ড্রেসিং ফোর্সেপ। টিলিজ নেজাল ড্রেসিং ফোর্সেপটা তোমরা একটু দেখে নিও, বকেট কোটের মতো, এটা অনেক কাজে লাগে। ফরেন বডি বের করতে লাগে, নাকের ফরেন বডিও অনেক সময় এটাতে বের করে ফেলি। তবে গলার ফরেন বডি কাটা বিশেষ স্পেশালি কাটা ওটা দিয়ে বের করা হয়। আর এটার মেইন কাজে হচ্ছে নাকে প্যাক দেওয়া, টিলিজ নেজাল ড্রেসিং ফোর্সেপ। আচ্ছা, এই একটা লাগবে। আর কিলিয়ন্স নেজাল ফোর্সেপ, নেজাল স্পেকুলাম। কিলিয়ন্স নেজাল স্পেকুলার মধ্যে সেদিন আমরা এক্সামিনেশনে বলেছি যে আমাদের দুটো ইনস্ট্রুমেন্ট লাগে, একটা হচ্ছে থুডিকাম নেজাল স্পেকুলাম, আরটা হচ্ছে কিলিয়ান। Usually anterior anoscopy is done by the thudicum nasal speculum, but sometimes we need to see the posteriorly, which we cannot see by anteriorly. Then we need to examine the nose by the kilium. So এই কয়েকটা ইনস্ট্রুমেন্টের নাম তোমরা বারবার বন্ধু বান্ধবটা আলাপ করো, বই পড়া মুখস্থ করে এগুলো মনে থাকবে না, হারায় যাবে। আলাপ করবা, ও স্যার বলছিল ওখানে দুটো ইনস্ট্রুমেন্ট লাগে অ্যান্টেরিয়র অ্যানোস্কোপিতে। এখন দেখো এখানে এসে অ্যান্টেরিয়র যখন আমরা অ্যান্টেরিয়রলি প্যাক দিব, অ্যান্টেরিয়র নেজাল প্যাক করবো, এখানেও আমার দুটো ইনস্ট্রুমেন্ট। তবে একটা কিলিয়ন্স নেজাল, এখানে কিন্তু থুডিকাম দিয়ে হবে না, এখানে কিলিয়ন্স নেজাল স্পেকুলাম, আর লাগবে আর লাগবে কি টিলিজ নেজাল ড্রেসিং ফোর্সেপ। আচ্ছা, তাহলে আমার মাথায় ঢুকলো কি, আগে আমি তাকে নাকের ভিতরে একটা প্যাক দিয়ে রাখবো, 4% জাইলোকেন উইথ অ্যাড্রিনালিন। উদ্দেশ্য দুটা, একটা হচ্ছে সে যেন ব্যথা না পায়। কত মিনিট রাখবো? 10 মিনিট। হাউ মিনিট? that pack will keep for 10 minutes. Why? Two things. There will be local anesthesia, one thing. Second, for adrenal cause vasoconstriction. So if there is minute vessels are there,
দেয়ার উইল বি ভ্যাসোকনস্ট্রিকশন অ্যান্ড ব্লিডিং উইল স্টপ। আচ্ছা, তো আমরা বেনিফিট হবে। এখন কি করবো, আমাদের টার্গেট থাকবে ওই যে হাফ ইঞ্চি রিবন গজ নিয়েছে, তবে মনে রাখতে হবে ওই যে রিবন গজটা নিবো সেটা কি শুকনো রিবন গজ নিব না। দুটো কাজ করা যায়, একটা হচ্ছে ভ্যাসলিন মধ্যে করে। ভ্যাসলিনের মধ্যে সুবিধা হলো তুমি বেশি দিন রাখা যায়, তবে কখনোই ন্যাজাল প্যাক 48 ঘন্টার বেশি রাখা উচিত না। ইফ ইউ গিভ সাম অ্যান্টিবায়োটিক্স then even you can keep up to 72 hours. After that, no, you have to change it. Better always change after 24 hours to 48 hours, not more than that. একটা নেজাল প্যাক দেওয়ার পরে এখন সকালে দিলাম, বিকাল আবার খুলে দেখি, রোগী তো চিৎকার করবে। একটা চিন্তা করো না, নাক মধ্যে একটা বন্ধ করে রাখতে তো কত কষ্ট, তুমি যদি প্যাক দিয়ে রাখো কত কষ্ট। তো পেশেন্ট তোমার অস্থির করে ফেলবে তোমাকে, এটা বলেন পালান, হ্যাঁ। সুতরাং তোমার কিন্তু তার কথা মতো চলে চলবে না, তুমি তোমার মতো চলতে হবে। তোমার তাহলে একটা প্যাক খুলতে হবে 24 থেকে 48 ঘন্টা পর, after 24 to 48 hours, but it may extend up to 72, but not more than that. But 72 hours very rare. Recurrent cases গুলোতে আমরা করি, but it will be judged by the individual cases, the case to case. But usually it is 24 hours to 48 hours. এখন যেটা হচ্ছে, এখন মাথায় থাকবে আমরা যখন প্যাকটা দিব, এই প্যাকটা কিভাবে দিব, হরিজন্টালি দিব। কিভাবে দিব, অ্যালং দ্য ফ্লোর। এই ফ্লোরে কিভাবে দিব, এক্সটেন্ডিং টু দ্য ফুল লেন্থ অফ দ্য নেজাল ক্যাভিটি। এবং যখন কিটা রাখবো, এই যে প্যাকটা যখন দিব, তার প্যাকের অ্যান্টোরিনটা কিন্তু আমরা বাইরে রাখবো, হ্যাঁ। আর পুরো প্যাকটা আমরা, হ্যাঁ, লেন্থ ওয়াইজ তাকে অর্ডারলি ফ্যাশন ঢুকাবো, এখন ভিতরে ঢুকাই দিব। এখন আমি পুরাটাকে আমরা প্যাক করে দিলেই হবে না, কিন্তু দিলি দিয়ে এরকম করে নাকের ভিতরে দিতে হবে, যাতে একটা লেয়ারের মতো হয়। তাতে কি হয়, যে রেজাল্টটা তৈরি হবে সেটা কি হবে, দ্য নিউমার্স, দ্য অনেকগুলো সুপার ইম্পোজ লেয়ার তৈরি হবে, যেটা ফিল করবে নেজাল ক্যাভিটিটাকে। কেন এটা আমি দিচ্ছি, একটা দিলাম, এরপরে আরেকটা দিলাম, এরপরে আরেকটা দিলাম, তাহলে লেয়ার বাই লেয়ার। আবার খোলার সময় লেয়ার বাই লেয়ার চলে আসবে, কোনো কষ্ট হবে না। আর তুমি এমনি ঢুকায় দাও, তাহলে এখানের মধ্যে পুরোটা ঢুকে যাবে, ভিতরে যাবে না। আমার দরকার নেজাল ক্যাভিটি এরকম, আমি এক লেয়ার দিলাম, তারপর এটার উপরে আরেকটা লেয়ার, এটার উপরে আরেকটা লেয়ার বাই লেয়ার দিয়ে দিব। ঠিক আছে, বাস এই হচ্ছে আমার ওয়ে। আর তারপরে আমরা খুলবো কখন, খুলবো আমরা 24 থেকে 48 ঘন্টা পর। এখন জেনারেল ট্রিটমেন্টগুলো তো বলেছিলাম, সেটার মধ্যে প্রসিডিউর দিয়ে যদি না বন্ধ হয়, তো যদি বন্ধ না হয়, সার্জিক্যাল প্রসিডিউর ভিতরে কি হয়, আমরা দুইটা কাজ করি। কি করি, অ্যান্টোরিক মডেল আর্টারি বাঁধি আর ইন্টারনাল ম্যাক্সিলারি আর্টারি। জেনারেল ট্রিটমেন্টে কি দিতে হয়, পেশেন্টকে সিডেট করতে হয়। সে যদি শকে যায়, শকের ট্রিটমেন্ট দিতে হয়, অ্যান্টিবায়োটিক দিতে হয়। আর যদি স্পেসিফিক কজগুলো আছে সেই স্পেসিফিক, আমরা আর মধ্যে থাকি না, অনেক হয়ে গেছে। প্রতিদিন ক্লাসে আমরা একটু পিছন থেকে একটু 2-4-5 মিনিট করে পড়বো। ডেভিডেড নেজাল সেপ্টাম সম্বন্ধে কালকে বলেছি। ডিজিজ অফ দ্য নেজাল সেপ্টামের ভিতরে আমাদের কয়েকটা ডিজিজ আছে। কি কি ডিজিজগুলোর নামগুলো আবার বলো। একটা হচ্ছে ডেভিডেড নেজাল সেপ্টাম, একটা হচ্ছে সেপ্টাল হেমাটোমা, সেপ্টাল অ্যাবসিস, সেপ্টাল পারফোরেশন। এগুলো আমাদের লাগবে। এর মধ্যে ডেভিডেড নেজাল সেপ্টাম আমাদের দেশে আগে বলেছি খুবই কম লোক আছে যাদের নাক একদম বাঁশির মতো সোজা, কোনো সমস্যা নেই, ভেরি গুড। এখন এই যে ডেভিডেড নেজাল সেপ্টামের এইটোলজিটা কি, মেইন এইটোলজিটাই হচ্ছে ট্রমা। ট্রমা এবং ডাইরেক্ট ট্রমা ওভার দ্য নোজ কজেস দ্য সেপ্টাল ডিভিশন। এবং মোর দেন হাফ, কোনো লিটারেচার আছে 75% কজ অফ দ্য ডেভিডেড নেজাল সেপ্টাম ইজ দ্য ট্রমা। তারপর আছে বার্থ ট্রমা। আমরা যখন একটা হচ্ছে বার্থ মোল্ডিং ট্রমা, একটা বার্থ ট্রমা আছে। বার্থ মোল্ডিং ট্রমাটা আমি কোনদিন বলি নাই, যেটা আজকে বলে দিন 2 তারিখ। বার্থ মোল্ডিং ট্রমাটা হচ্ছে বাচ্চা যখন ইন্টিগ্রেটেড লাইফে মায়ের পেটে যখন ডেভেলপ করে, তখন যদি অ্যাবনর্মাল প্রেশার পড়ে ওভার দ্য নোজ, তখন তার সেপ্টামটা ডিভিডেড হয়ে যেতে পারে। আর বার্থ ট্রমাটা হচ্ছে কি, আমাদের গ্রামে গঞ্জে কিন্তু ভাইরাই আমাদের মিক্সড ডেলিভারি করায়, এখন কমে গেছে, এখন এটা হয় না। তো ডেলিভারি করার সময় হয় কি, বাচ্চাটা তো নিচের দিকে, প্রেজেন্টেশন নিচের দিকে থাকে। এমনি যদি এক্সপার্ট কে করে, সে কি করে, বাচ্চা যখন পাটা বের হচ্ছে তখন সে হাত লেভেল ধরে রাখার পরে আস্তে বাচ্চাটাকে নিয়ে আসে। যদি এক্সপার্ট না হয় বা কেউ যদি না ধরে, অনেক সময় পেইন হওয়ার পরে সাথে ডেলিভারি হয়ে যায়, কাউকে পাওয়ার আগে হয়ে যায়, তখন বাচ্চাটা কিন্তু ধপাস করে পড়ে। একটা আরেকটা হচ্ছে, যিনি বের করছেন পা ধরে রেখে যদি এখানে হাত দিয়ে সাপোর্ট না রাখেন, তাহলে মাথাটা তার নিচে পড়ে যায়, পড়ে গেলে তার নাকটা থ্যাতলায় যায়, পড়ে গেলে তখন সেপ্টামটা একদম কচি নরম, তখন তার ডিভিশন হয়ে যায়। এটা হচ্ছে বার্থ ট্রমা
আর তো হচ্ছে বার্থ মোল্ডিং ট্রমা, তাহলে এই হতে পারে। আর অনেক সময় নাকের ভিতরে যদি কোনো তোমার কি থাকে, নাকের ভিতরে যদি কোনো টিউমার থাকে, পলিপ থাকে, এই ধরনের জন্য হতে পারে। আমরা এগুলো নিয়ে আর বেশি পারাই না। প্লেট প্যালেট যারা আছে তাদের কিন্তু অ্যাসোসিয়েটেড ডেভিটেড নাসাল সেপ্টাম থাকে। আচ্ছা, এখন কি ধরনের হয় এই ডিভিশনটা? তোমার অ্যান্ট্রোলি হতে পারে, হ্যাঁ, কার্টিলেজের মধ্যে হতে পারে, কার্টিলেজ এবং বোনের মধ্যে। সেপ্টামটা কি দিয়ে তৈরি? এদিকে কার্টিলেজ, ওদিকে বোন, সামনে আবার কতটুকু অংশ আছে স্কিন। তাহলে তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো যে আমার এই ডিভিশনটা কার্টিলেজ পার্টও হতে পারে, বোনি পার্টও হতে পারে। যখন কার্টিলেজ পার্টে হতে পারে এটা সি শেপ, যখন কার্টিলেজ এবং বনি পার্ট হয় তখন এটা কি হয়? তখন কার্টিলেজ এবং বনি পার্টে যখন হয়, কার্টিলেজ এবং বনি পার্টে যখন হয় তখন এটা এস শেপ হয়। এস শেপ, এরকম এস শেপ হতে পারে। আর স্পার থাকতে পারে। স্পারটা এমন কিছু না, এটা শার্প, স্পারটা শার্প অ্যাঙ্গুলেটেড পয়েন্ট বা এক্সট্রা বোন ইন দ্য অ্যালং দ্য সেপ্টামের অ্যাটাচমেন্টে হতে পারে, সেপ্টামের জাংশনে হতে পারে, কান জাংশনে, কার্টিলেজ এবং বনি পার্টে। আর সেপ্টামের জাংশনটা কোথায়? সেপ্টামের জাংশন হচ্ছে ফ্লোর অফ দ্য নেজাল ক্যাভিটি। ফ্লোর অফ দ্য নেজাল ক্যাভিটি কে? ফ্লোর অফ দ্য নেজাল ক্যাভিটিটা হচ্ছে তোমার ম্যাক্সিলা। এখন এই যে যেখানে লাগবে সেখানে একটা স্পার হতে পারে, প্রজেকশন, অথবা যে কার্টিলেজ পার্ট আর বনি পার্ট এই জাংশন হতে পারে। এখন সাধারণত স্পারটা তৈরি হয় কিভাবে? তৈরি হয় রেজাল্টস ফ্রম দ্য হিল্ড ফ্র্যাকচার থেকে এটা তৈরি হয়। আর কি হয়? অ্যান্টেরিয়র ডিসলোকেশন। তো এই তিনটা হচ্ছে টাইপ। অ্যান্টেরিয়র ডিসলোকেশনটা কি? সেপ্টামটা আমার এই দেখো এখানে এসে আমারটা দেখো পাওয়া যায় এখানে, তো তারপরে এমনি ধাক্কা দিলেই কিন্তু সেপ্টামটা এই মাথাটা বের হয়ে আসে, এটা হতে পারে। আর এর সাথে সাথে আমাদের কি হতে পারে? এক্সটার্নাল ডিফর্মিটি হতে পারে, নাকের চেহারা খারাপ দেখা যেতে পারে। আর কি হয়? ডেভিটেড নাসাল সেপ্টাম পেশেন্টদেরকে কি হতে পারে? ডেভিটেড নাসাল সেপ্টাম পেশেন্টদেরকে তাহলে আমরা কি দেখবো? সেপ্টাম ইজ ডেভিটেড টু দ্য লেফট অর রাইট, দিকে তার বাঁকা। আর যেই দিকে বাঁকা থাকবে, সেপ্টামটা যেদিকে বাঁকা থাকবে সেদিকে নেজাল ক্যাভিটি কি হবে? ন্যারো হবে। আচ্ছা, যেদিকে ন্যারো হয়ে গেল তাহলে অপোজিট নেজাল ক্যাভিটি কি হবে? পাশের বাসায় কে থাকে? রুমি। রুমি হবে, পাশের বাসাটা হবে, পাশ সাইডটা হচ্ছে রুমি। আজ এই রুমিটা যে, এই রুমিটাকে আমরা ভাই দুই ভাই, একদিকে বেশি আরেকদিকে কম না, হবে না ভাই, আমি এত বেশি জায়গায় নিব না, তোমার সমান হয়ে যাবো। তোমার সাথে কি হবে? একটা কম্পেনসেশন হবে, মাথায় যেন থাকে কম্পেনসেট করবো। তোমার সাথে আমার একটা প্রবলেম হয়েছে, আই উইল কম্পেনসেট ইউ, এরকম কম্পেনসেশন। সেই কম্পেনসেশনটা কি? কম্পেনসেশনটা কি হবে? এখানে কম্পেনসেশনটা কি হবে? কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া অফ দ্য ইনফিরিয়র টার্মেট। তো যেদিকে স্পেসটা তার রুমি হবে সেখানে কম্পেনসেটরি হাইপারট্রফি অফ দ্য ইনফিরিয়র টার্মেট হবে। ব্যাস। এখন সিমটম কি থাকবে? তাহলে এগুলো কিন্তু সব সাইনের মধ্যে পড়ে গেল না? কি সাইন? সেপ্টাম ইজ ডেভিটেড টু দ্য লেফট। আমরা ধরলাম ধরুন সেপ্টামটা লেফট সাইডে ডেভিয়েশন, সো সেপ্টাম ইজ ডেভিটেড টু দ্য লেফট, that side nasal cavity is narrow, opposite side the nasal cavity is roomy, কখনো স্পেশিয়াস বলবে না, ওয়াইড বলবে না। and there is the hypertrophy of the inferior turbinate which is compensatory, কম্পেনসেট করার জন্য। হ্যাঁ, আমি কম্পেনসেট করে দিলাম, ভাই তোমারটা চিকন, আমিও চিকন হয়ে গেলাম। আচ্ছা, এখন এগুলো সাইনের মধ্যে পড়বে। তারপর আসো সিমটম। সিমটমের মধ্যে কি পড়বে? এক নাম্বার হচ্ছে nasal obstruction, দুই নাম্বার কি হবে? nasal epistaxis, তিন নাম্বার কি হবে? হেডেক হবে, চার নাম্বার কি হবে? ড্রাই মাউথ হবে, নাক বন্ধ করার জন্য সে মুখ দিয়ে দম নিবে, ড্রাই মাউথ হবে, সিমটম হবে। এবং যে তার যে হেডেকগুলো হবে, তার হেডেকের সাথে হেডেকগুলো সাধারণত এগুলো আর এক্সপ্লেন করি না, কারণ তোমাদের ওই বয়সে দরকার নেই এক্সপ্লেনেশন, সেটার কথা হেডেক হবে। এখন যখন আমরা এক্সামিন করবো, এক্সামিন করলে কি পাবো সেটা আমি একটু আগে তোমাদেরকে বলে দিলাম যে আমরা এক্সামিন করলে এই জিনিসটা পাবো। এখন ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট পড়ার আগে সব সময় একটা প্রশ্ন তোমাদের ভাইবার সঙ্গে জিজ্ঞেস করে, কমপ্লিকেশনস অফ দ্য ডেভিটেড নাসাল সেপ্টাম। ডেভিটেড নাসাল সেপ্টামের কমপ্লিকেশনটা কি? সিমটমটা কি? একদম এক নম্বর যে কমপ্লিকেশন সেটা হচ্ছে মাউথ ব্রিদিং, একদম এক নম্বর। এবং মাউথ ব্রিদিং এর জন্য সিকুলি কি হতে পারে? তার টনসিলাইটিস হতে পারে, ফ্যারিঞ্জাইটিস হতে পারে, ল্যারিঞ্জাইটিস হতে পারে। সো মাউথ ব্রিদিং from which tonsillitis, sinusitis, tonsillitis, pharyngitis, laryngitis হতে পারে। তাহলে একটা নাম্বার এদের হচ্ছে মাউথ ব্রিদিং এর জন্য। নাক বন্ধের জন্য কি হতে পারে? সাইনাস বন্ধ হইয়া
সাইনোসাইটিস হতে পারে, ঠিক আছে, বন্ধ হতে পারে। এরপরে কি হতে পারে, সাইনোসাইটিস হতে পারে। তারপর কি হতে পারে, তোমার বন্ধ হয়ে স্টেশন টিউবের ওপেনিংটা বন্ধ হয়ে মিডিল ইয়ারে কি হতে পারে, নেগেটিভ প্রেশার হয়ে মিডিল ইয়ার ইফিউশন হতে পারে। তোমরা মিডিল ইয়ার ইফিউশন সম্বন্ধে ইয়ারে পড়ে নেই বা আমাদের উপর সময় স্কোপ পাই, আমি আবার ইয়ারে যদি যাই বা কেউ যদি পড়ায় তোমাদেরকে ইয়ারটা পড়ালে উনি পড়াই দেবেন। খুবই ইম্পর্টেন্ট ইয়ার মিডিল ইয়ার ইফিউশন, অনেক নাম, যে নামে ডাকো তুমি তাকে, তার অনেক 5-6টা নাম আছে মিডিল ইয়ার ইনফিউশন। আমাদের মধ্যকর্ণ নর্মালি খালি থাকে, বাতাস থাকে, কোনো কারণে যদি ওখানে পানি জমে যায় ওইটাই হলো মিডিল ইয়ার ইনফিউশন। এবং কারণগুলো ওটা এই একটা কারণ। যদি আমার মিডিল ইয়ার অসুবিধা, আমরা যখন নাক দিয়ে বাতাস নেই, আমাদের মিডিল ইয়ার যেটা আছে, মিডিল ইয়ারের কিন্তু প্রেশার আর বাইরের প্রেশার এক, অ্যাটমসফিয়ার প্রেশার এক, এবং এটা মেনটেন হতো। নর্মাল ইয়ার কান নর্মালি কাজ করতে হলে ইনার ইয়ার মিডল ইয়ার প্রেশার অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার প্রেশার সেম হতে হবে। আর কীভাবে মেনটেন হয়, নাক দিয়ে বাতাস নিলা, স্টেশন টিউব দিয়ে গেল, মধ্যকর্ণে গেল, গিয়ে এখন কোনো কারণে নাক বন্ধ থাকে, তুমি কি করবে, ইউ উইল টেক লেস ব্রেথ, উইল টেক লেস এয়ার। তুমি যখন কম বাতাস নেবে, স্টেশন দিয়ে কম করে যাবে, মিডল ইয়ার তখন আস্তে আস্তে বিগড়ে থাকবে, তখন ওই বাতাসটা অ্যাবজর্ব হয়ে যাবে, নেগেটিভ প্রেশার হবে, সাক আউট হয়ে ভিতরে পানি জমবে, এটাই হলো মিডল ইয়ার ইনফেকশন। আরও ইলাবোরেট আছে, আমি একটু কথা একটু বলে দিলাম। আচ্ছা, এবং এই মিডল ইয়ার ইনফেকশন থেকে তোমার ইনফেকশন হতে পারে। এখন তোমার ট্রিটমেন্টটা কি, তোমার রিটেনে কিন্তু লিখতে হবে ডিফারেন্ট নাসাল সিম্পটম, ইফ নো সিম্পটম, ইফ দের ইজ এ সিম্পটোমেটিক, নো নিড অফ এনি সিম্পটম, বাট ইফ দের ইজ এ সিম্পটম তো লিখে যেতে হবে। কিন্তু পরীক্ষা তোমাদের শর্ট কেসে কিন্তু ইনভ্যারিয়েবলি তোমরা যারা ফিফথ ইয়ারে পড়ো তারা পাবাই। দোজ হু আর গেটিং দোজ হু অ্যাপিয়ার দ্য ফাইনাল প্রপ, তারা একটু ডিফারেন্ট, তারা কিন্তু এখানে বললে হবে না সিম্পটোমেটিক নো ট্রিটমেন্ট। তোমার এই পেশেন্ট তো ভর্তি হয়েছে সিমটম নিয়ে অপারেশনের জন্য, তোমাকে হাসপাতাল থেকে এটা পেশেন্ট দেওয়া হচ্ছে। সো এখানে এসব কথাবার্তা চলবে না। এখানে কি বলতে হবে, ট্রিটমেন্ট ইজ সার্জারি, ট্রিটমেন্ট ইজ সার্জারি অ্যান্ড উই ক্যান ডু 2 টাইপ অফ সার্জারি, সাবমিউকোজাল রিসেকশন অ্যান্ড সেপ্টোপ্লাস্টি। এখন একটা শুধু ফর্মুলা, যে বাচ্চা যদি হয় 7 বছর থেকে উপরে হয় 16 বছর, তাইলে অবশ্যই সেপ্টোপ্লাস্টি, অবশ্যই সেপ্টোপ্লাস্টি। আর 16 বছরের উপরে গেলে সেপ্টোপ্লাস্টি অর এসএমআর, সাবমিউকোজাল রিসেকশন। কোনো পরীক্ষা তোমরা এসএমআর বলবা না, এসএমআর হলে সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বহু কথা অ্যাব্রিভিয়েশন, তোমরা এসএমআর কথাটা ইউজ করবা, তোমরা ইউজ করবা সাবমিউকোজাল রিসেকশন, ডোন্ট সে এসএমআর। এটা কিন্তু এখন সবাই কিন্তু এটা অবশ্যই লিখে রাখো যে এসএমআর কখনো পরীক্ষায় বলবো না, এসএমআর কখনো পরীক্ষায় বলবো না। কারণ এসএমআর বললে আমি বলবো আচ্ছা সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, না না। তো সাবমিউকোজাল রিসেকশন, এখন এই যে সাবমিউকোজাল রিসেকশন কাদের, 16 বছর থেকে উপরে 50 বছর, একজনের বয়স 40 বছর, তার সাবমিউকোজাল রিসেকশন না, এটা ডিসাইড করবে সার্জন কোনটা ভালো হয়, তার জন্য সেপ্টোপ্লাস্টি ভালো না সাবমিউকোজাল রিসেকশন ভালো। তবে আসলে দুটো অপারেশনের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ বিষয়ে আমি তোমাদেরকে বলে দিই, আমরা একটা পার্থক্য টানবো তাহলে তো হয়ে যাবে। তবে কোনো মত তাহলে বড়দের 16 বছর পরে তুমি সেপ্টোপ্লাস্টিও করতে পারো, সাবমিউকোজাল রিসেকশন করতে পারো, ডিপেন্ডস অন দ্য চয়েস অফ দ্য সার্জন। সার্জন উইল থিঙ্ক হুইচ ওয়ান উইল বি দ্য বেটার ফর দিস পেশেন্ট, এই পেশেন্টের জন্য কোনটা ভালো হবে এটা সার্জন উইল ডিসাইড। But there is no option below 16, no option there whether I'll do septoplasty or submucosal. No. I have the only one choice, that should be septoplasty. আচ্ছা, এখন আসো এই যে আমরা সাবমিউকোজাল রিসেকশনটা করি, এখানে কি করি? সাবমিউকোজাল রিসেকশনে আমরা যেটা করি যে আমরা রিমুভাল অফ দ্য ডেভিটেড বনি স্পার আছে বা ডেভিটেড বনির পার্টটা আছে, কার্টিলেজটা আছে, হ্যাঁ, এটা আমরা কেটে ফেলে দিই। তবে আমাদের মাথায় কি রাখতে হয়, ইনট্যাক্ট নেজাল মিউকোপেরিওস্টিয়াম অ্যান্ড মিউকোপেরিয়ন্ডিয়াম। আমার কার্টিলেজের উপর যেটা কাভার থাকে তাকে কি বলে, মিউকোপেরিকন্ডিয়াম। আর বোনের উপরে যে কাভারিংটা থাকে সেটা কি, পেরিওস্টিয়াম, মিউকোপেরিওস্টিয়াম। তাহলে আমার মিউকোপেরিয়ন্ডিয়াম অ্যান্ড মিউকোপেরিওস্টিয়ামের নিচে আমার আছে কার্টিলেজ। তাহলে আমি সেপ্টামটাকে যদি এইভাবে চিন্তা করি, তাহলে সেপ্টামের ধরো আমি যদি উঠাবো পরে, এটা হলো একটা, এদিকে যদি কার্টিলেজ পার্ট হয়, এদিকে যদি বনি পার্ট হয়, তাহলে এই একটা হলো মিউকোপেরিকন্ডিয়াম অ্যান্ড পেরিওস্টিয়াম,
এরকম মিউকোপেরিকর্ডিয়াম অ্যান্ড মিউকোপেরিকর্ডিয়াম অ্যান্ড পেরিঅস্টিয়াম। আর বাকিটা হচ্ছে আমার এদিকে হচ্ছে কার্টিলেজ আর পিছনে হচ্ছে বনির পার্ট। এই হলো আমার সেপ্টামটা। তাহলে সেপ্টামে এটা কাভারিং থাকে, তাই না? আচ্ছা, এবং এই কাভারিংটা কিন্তু আমার ইনট্যাক্ট থাকতে হবে। তুমি যদি ইনট্যাক্ট না রাখতে পারো তাহলে কিন্তু পরে বিরাট একটা পারফেশন হয়ে যাবে। তখন ইট উইল ইন্ডিকেট দ্যাট ইউ আর নট দ্য সার্জন, ইউ আর দ্য টার্জন। ঠিক আছে? হ্যাঁ, সার্জন সার্জনের মতো হতে হবে, সার্জন টার্জন হইতে পারবে না। আচ্ছা, ওটা তো ফেলে দাও, তার চেয়ে তাহলে অত কষ্ট না করে এদিক থেকে ওদিকে কেটে ফেললে তো হয়, তাই না? আচ্ছা, এখন তাহলে আমাকে আমাকে কি করতে হবে? যে ডেবিটেড পোর্শনটা আছে সেই ডেবিটেড পোর্শনটা আমি যতটুকু ডেবিটেড পোর্শন ফেলে দেবো। কি কি রাখবো? দুইটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কাটলেজের উপর যে কাভারিংটা আছে মিউকোপেরিকর্ডিয়াম, সেটা ইনট্যাক্ট থাকতে হবে দুই দিকেই। বোনের উপরে যেটা আছে অত দূর যদি আমাকে যাইতে হয় সেটাও কিন্তু থাকতেই হবে। তাহলে মিউকোপেরিকর্ডিয়াম অ্যান্ড মিউকোপেরিঅস্টিয়াম দুটো কিন্তু আমার ঠিক রাখতে হবে, রাখতে হবে। আর কি করতে হবে? আর খেয়াল রাখতে হবে আমার এই যে ডরসামটা আছে এর উপর দিয়ে একটা অংশ কার্টিলেজের একটা পার্ট রাখতে হবে, না যে আমার এই ব্রিজটা পড়ে যাবে। আর সামনে দিয়ে আমার একটু রাখতে হবে, না তো এটা টিপটা পড়ে যাবে। তো টিপটা যেন না পড়ে, হ্যাঁ, এটা যে একটা অংশ রাখবো আর এই ডরসামের সাথে রিলেটেড করে একটা অল্প কত কার্টিলেজ রেখে দিব, বোন পাড়ের সেপ্টামের অংশ রেখে দেবো। বাকি যতটুকু বাঁকা আছে একদম ভেঙে ভেঙে আমরা নিয়ে আসবো। এটা হচ্ছে সাবমিউকোজাল রিসেকশন। কিন্তু সেপ্টোপ্লাস্টিতে কিন্তু তা সেপ্টোপ্লাস্টিক ব্যাপারটা হচ্ছে আলাদা। তোমার যে কার্টিলেজটা, তোমার যে সেপ্টামটা আছে ওটাকে তুমি ডিসলোকেট করবা, ওটাকে সরাবা, খুলবা, সুরে তোমার মিউকোপেরিঅস্টাম মিউকোপেরিকর্ডিয়াম তুমি উঠাবা, উঠে উঠে যেটুকু বাঁকা আছে সেটাকে তুমি রিফ্যাশনিং করবা, যে রান্দা দেয় যেরকম, একটা সমান করে অ্যাবলো থ্যাবলো জায়গাটাকে তুমি সমান করবে, সমান করে ওটাকে আবার ওই জায়গায় সেট করে দিবে। এখন এই যে করতে গিয়ে তোমার সাবমিউকোজাল রিসেকশন, সেটাকে যদি আমার যদি মিউকোপেরিকর্ডিয়াম এবং পেরিঅস্টামকে ইনট্যাক্ট রাখতে হয় আর সব যদি ফেলতে হয় তাহলে কি হয়? অপারেশন আমি দুই দিক থেকেই কিন্তু মিউকোপেরিকর্ডিয়াম পেরিঅস্টাম উঠাচ্ছি, আর বোন আর কার্টিলেজ এই উপর দিকে একটু রেখে আর সামনের দিকে একটু রেখে পুরোটা আমি ফেলে দিচ্ছি। তাহলে আমার এটা দুই দিকেই উঠাতে হচ্ছে। কিন্তু যখন আমি সেপ্টোপ্লাস্টিক করি, হ্যাঁ, ধরো আমার এদিকে বাঁকা, আমি এখানে ইনসিশন দিব, তারপর এই দিকে মিউকোপেরিকর্ডিয়াম পেরিঅস্টামটা উঠাবো, হ্যাঁ উঠাবো। উঠানোর পরে আমি এখানে যেটুকু বাঁকা অংশ আছে এখানে একটা ক্রিস ক্রস, এটা তো এখানে লাগানো আছে, কাঠে লাগানো আছে, নিচে ফ্লোরটা ম্যাগজিলার সাথে লাগানো, ম্যাগজিলারকে আমরা ছুটাই ফেলি, ম্যাগজিলারতে ছুটাই ফেললে তাহলে এখন কি হবে? ডিসডোজমেন্ট হলো। ডিসডোজ হওয়ার পরে আমি অ্যাসেস করবো যে প্রচুর কটুক ফেলে দিলে বা কটুক রাখলে বা কি করলে আমার এটাকে সোজা করা যাবে। সাধারণত আমার এটা উঠানোর পরে বাঁকা অংশটার ভিতরে আমরা এরকম ক্রিস ক্রসকে হানিকমের মতো ক্রিস ক্রস করে আমরা ইনসেশন দিচ্ছি। ক্রিস ক্রসটা কি? এই 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 করে মাঝখানে দুই একটা ছোট টুকরো ফেলে দিই, অনেক সময় ফেলি না, না ফেলে যখন এদিক থেকে চাপ দিই রিপোজিশনিং করি তখন ও সোজা হয়ে যায়। আর চাপ দেওয়া কি দেওয়া? চাপ দিয়ে ব্যাগ দিয়ে রাখতে হয়। তাহলে এটা নিয়ে আমরা দরকার হয় আমরা অপারেটিভলি আদৌ একটা আইডিয়া তো তোমাদেরকে দিতে পারলাম। এটুকু আইডিয়া হলো যে সাবমিউকোজাল রিসেকশন যখন হয় তখন পেরিকর্ডিয়াম পেরিঅস্টাম দুদিকেই উঠাইতে হয়, আর সেপ্টোপ্লাস্টি যখন হয় একদিকে উঠাইতে হয়। এটা তো হলো অ্যাটলিস্ট। দুটো হলো যখন বয়স 16 বছরের উপরে তখন সেপ্টোপ্লাস্টিও করা যেতে পারে, সাবমিউকোজাল রিসেকশনও করা যেতে পারে। বয়স যখন 16 বছরের নিচে কোনো স্কোপ নাই সাবমিউকোজাল রিসেকশন করার, কি করার? একটাই করার, সেটা কি? সেপ্টোপ্লাস্টি। এখন পরীক্ষা যদি আমাকে জিজ্ঞেস করতে পারে এবং পরীক্ষা আসেও যে এটা কি, এই দুটোর পার্থক্যটা কি? দুটোর পার্থক্যটা আমার প্রথম পার্থক্যটাই হচ্ছে আচ্ছা তার আগে আমরা একটু বলি আমরা সিদ্ধান্তটা নিব কিভাবে। আমরা সিদ্ধান্তটা কিভাবে নিব যে আমরা সিদ্ধান্তটা কিভাবে নিব যে একটা কিন্তু বেসিক সূত্র আছে যে আমরা কোনটার ব্যাপারে সেপ্টোপ্লাস্টি করব, কোনটার ব্যাপারে আমরা সাবমিউকোজাল রিসেকশন, একটা ফর্মুলা আছে। তোমাদেরকে মনে পড়ে আমি ওই দিন বলেছিলাম যে ফ্রন্টাল বোনের এখানে একটা স্পাইন আছে, ন্যাসাল স্পাইন, আমি আশা করি মনে আছে তোমাদের। ঠিক ম্যাক্সিলারও কিন্তু এখানে একটা স্পাইন আছে, ন্যাসাল স্পাইন। হ্যাঁ, তাহলে দেখো ফ্রন্টাল বোনেরও স্পাইন আছে, নাকের দিকে যায় বলে ন্যাসাল স্পাইন,
আর ম্যাক্সিলার একটা স্পাইন আছে, সেটার নাম হচ্ছে ম্যাক্সিলার একটা নাজাল আছে নেজাল স্পাইন। এখন বলা হচ্ছে কল্পনায় একটি রেখা অঙ্কন করুন, ড্র অ্যান ইমাজিনারি লাইন, কল্পনায় একটি রেখা অঙ্কন করুন যাহা তোমার এই ফ্রন্টাল বোনের নেজাল স্পাইন এবং ম্যাক্সিলারি বোনের নেজাল স্পাইনকে সংযোগ করিবে। ড্র অ্যান ইমাজিনারি লাইন কানেক্টিং দ্য nasal spine of the frontal bone and the nasal spine of the maxillary bone. The part which lies in front of this, if there is a deflection is here, it is septoplasty. If the deflection is behind that line, it is submucosal resection. এটা একটা ফর্মুলা, বাট অলওয়েজ এইসব ফর্মুলাগুলো পড়বে না। এটা হচ্ছে সার্জন উইল চয়েস, সার্জন ডিউরিং দ্য সার্জারি বা আগে পেশেন্টকে এক্সামিন করে ঠিক, বাট এই ফর্মুলাটা অনেক কিছুকে কাভার করে, অনেক পেশেন্টকে কাভার করে এই লাইন। সো এই সূত্রটা মনে থাকবে, অ্যান ইমাজিনারি, কল্পনায় একটি রেখা অঙ্কন করুন যাহা আপনার ফ্রন্টাল বোনের নেজাল স্পাইনকে এবং ম্যাক্সিলারি বোনের নেজাল স্পাইনকে সংযোগ করিবে। যদি বক্রতা ওই লাইনের উপরে থাকে তাহা হইলে তাহলে যদি অবশ্যই থাকে, সামনের দিকে যদি থাকে, অ্যান্ট্রোলি যদি থাকে অবশ্যই সেপ্টোপ্লাস্টি, যদি ওইটার পিছনের দিকে থাকে তাহলে অবশ্যই সাবমিউকোজাল রিসেকশন। সো submucosal resection usually indicated for a deflection posterior to the vertical line passing between the nasal process of the frontal and maxillary bones. তাহলে frontal process of the frontal and maxillary bone. আচ্ছা, আর সেপ্টোপ্লাস্টিটা কখন ইন্ডিকেট করব? যখন ডিফ্লেকশন ইজ লাইজ anterior to the this line গেল। এখন হচ্ছে ইনসিশন। এইটা ইনসিশনটা আমি আর বর্ণনা দিতে চাই না, শুধু নামটা মনে রাখো। কেন আমি বলছি, একটা তোমাদের এমনি মনে থাকবে, আরেকটা ইনস্ট্রুমেন্টের জন্য এই জন্য তোমরা বলতে পারবা। কেন? এই যে কিলিয়ন্স আমরা অ্যান্টেরিয়র নেজাল প্যাকিং দেওয়ার সময় আমরা একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি, কিলিয়ন্স নেজাল স্প্রে করলাম। অ্যান্টেরিয়র অ্যানোস্কোপি করার সময় আমরা ডেপথে দেখার জন্য একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করেছিলাম, নামটি তার ছিল কি? কিলিয়ন্স নেজাল স্প্রে করলাম। সেখান থেকে একটা ইনসিশন নাম এসেছে কিলিয়ন্স ইনসিশন। তোমাকে পরীক্ষা কখনো জিজ্ঞেস করবে না কিলিয়ন্স ইনসিশনটা কি, বলো, এটা হচ্ছে পোস্টগ্রাজুয়েশনদের জন্য। সুতরাং তুমি এটা মনে রাখতে, এটা পরীক্ষাটা ভালো পয়েন্ট। ভাইবা যদি বলতে পারো হ্যাপি। যে সাবমিউকোজাল রিসেকশনে যে ইনসিশনটা দেওয়া হয় তার নাম কিলিয়ন্স ইনসিশন। কারো যদি স্পেশাল মনে ইচ্ছা করে জানার জন্য আমাকে নক করবো, আমি জানাই দেবো। এটা এখানে আমি অ্যালাউ করতে চাই না। আর সেপ্টোপ্লাস্টিতে যেটা দেওয়া হয় সেটা হলো ফ্রেয়ার্স, সেটাকে বলা হয় ফ্রেয়ার্স ইনসিশন। আচ্ছা, ফ্রেয়ার্সে তোমরা শিখবা এই যে আমরা কাটলে মিউকোপেরিকন্ডিয়াম এবং পেরিওস্টাম, তোমাদের কিন্তু অপারেশন দেখবা, তো তোমাদের দেখবা যে এটা যখন আমরা উঠাই ওটার সময় একটা পাতলা একটা ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করে এটাকে উঠাই, সেই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে ফ্রেয়ার্স। যেহেতু তোমরা ইনস্ট্রুমেন্টটাকে দেখবা, ইনস্ট্রুমেন্টের নামটা শুনবে, সেজন্য আমি এই পয়েন্টটা এখানে দিলাম, যাতে তোমাদের একটা পয়েন্টও বাড়লো, ভালো একটা নলেজ। কারণ তোমরা ফ্রেয়ার্স ইনস্ট্রুমেন্টের নাম মুখস্থ করতে হবে, যে সেপ্টোপ্লাস্টিতে কি ইনস্ট্রুমেন্টটা ইউজ হয়, কি ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, তখন তুমি ফ্রেয়ার্স নাম সেরকম মুখস্থ করবে। তাহলে সেপ্টোপ্লাস্টিতে ফ্রেয়ার্স ইনসিশন বলা হয়, যে ইনসিশনে দেওয়া হয় বলা হয় ফ্রেয়ার্স ইনসিশন। কিন্তু ইনস্ট্রুমেন্ট কিন্তু কিলিয়ন্সও লাগবে, দুটোতেই লাগবে। তাহলে সেপ্টোপ্লাস্টিতে ফ্রেয়ার্স ইনসিশন আর আমার সাবমিউকোজাল রিসেকশনে যে ইনসিশন দেওয়া হয় সেটা কিলিয়ন্স ইনসিশন। আর এটা আমি তোমাকে দেখালাম যে আমি যখন সেপ্টোপ্লাস্টি করছি তখন আমি একদিকের মিউকোপেরিকন্ডিয়াম উঠাবো, উঠে এরকম ক্রিস ক্রস ইনসিশন দিয়ে মাঝখান দিয়ে দুটো টুকরো ফেলে দিব, অথবা নাও ফেলতে হবে, চাপ দিলে কুচুবুড়ি এভাবে আসে। ওর যদি এখানে যদি তুমি ইনসিশন দিয়ে এটাকে লুজ করে দিয়ে পিছন থেকে চাপ দাও, সোজা হয়ে যাবে না? এটা থিমটা অনেকটা এই ধরনের। যাক, তাহলে মিউকোপেরিকন্ডিয়ামটা আমি সেপ্টোপ্লাস্টিতে একদিকে উঠাচ্ছি, এলিভেটিং দ্য মিউকোপেরিকন্ডিয়াম ইন ওয়ান সাইড, বাট ইন দ্য submucosal resection the pericardium is elevating in the both side, মনে রাখতে হবে। আর submucosal resection এ obstructing bone and cartilage all are removing। কি রাখছি আমরা? only a portion, অল্প একটু পোর্শন রাখছি। কোথায়? dorsal and caudal side of the cartilage, কার্টিলেজের এখানে আর এইদিকে আমরা একটু রেখে দিচ্ছি। আর সেপ্টাল কার্টিলেজে আমরা কি করতেছি? আমরা অ্যাটাচমেন্টটাকে ফ্রি করছি এবং ফ্রি করে দিচ্ছি। ফ্রি করার পরে একদিকে উঠে ফ্রি করে
একটা ক্রিস ক্রস ইনসিশন দিয়ে অনলি যেটুকু জায়গা দিয়ে প্রয়োজন মনে করছি প্রয়োজন মতো একটু একটু ফেলে দিচ্ছি, তাহলে প্রেশার দিয়ে এটাকে সোজা করে দিচ্ছি। ডিসলোজমেন্ট করছি অ্যান্ড রিফ্রেশনিং করি, রিপোজিশন, তিনটা পয়েন্ট, ডিসলোজমেন্ট, রিফ্রেশনিং অ্যান্ড রিপোজিশন, এই তিনটা কথা মনে রাখবা। সেপ্টোপ্লাস্টিতে ডিসলোজমেন্ট অর্থাৎ সেপ্টোপ্লাস্টি সরলা, রিফ্রেশনিং অর্থাৎ তুমি আগে সে যেরকম ছিল তাকে একটু ফ্যাশন দিলা, রিফ্রেশনিং অ্যান্ড দেন রিপোজিশনিং, আবার তাকে আরেকটা জায়গায় এনে সোজা করে দিয়ে দিলাম। এই হলো তার ইয়ে। আর তোমার অথচ সাবমিউসাল রিসেকশন এটা একটা ডিস্ট্রাকটিভ, যেন ডিস্ট্রাকটিভ অনেক কিছু ফেলছো, আর সেপ্টোপ্লাস্টি হচ্ছে কনস্ট্রাকটিভ, এটা ফেলছো না, ওটা ওর মতোই আছে, শুধু যেখানে যেখানে বাঁকা সেটা তুমি চেষ্টা করে ঠিক করে দিচ্ছ, সোজা করে দিচ্ছ। সেই জন্য যেহেতু তুমি এটা ডিস্ট্রাকটিভ, সো দ্যাট মিনস ইন ওয়ান সেন্স, যে আমি মজা যেটা শব্দ ইউজ করি, সার্জন অ্যান্ড টার্জান, সাবমিউসাল রিসেকশন করার সময় সার্জন বিকামস টার্জান, তবে বেশি টার্জান হয়ে গেলে কিন্তু বিপদ, নাক একদম বসে যাবে, অত হওয়া যাবে। তো যেহেতু এখানে বেশি ফেলা হচ্ছে, সো কমপ্লিকেশন উইল বি মোর। ইন সাবমিউসাল রিসেকশন কমপ্লিকেশন উইল বি মোর, বাট ইন সেপ্টোপ্লাস্টি কমপ্লিকেশন ইজ লেস। আর যদি আমরা আমাদের সার্জারির উদ্দেশ্যটা কি, এইমটা কি, তার নেজাল অবস্ট্রাকশনটাকে ভালো করা, ওভারকাম করা। দেখা গেল 6 মাস 1 বছর পরে পেশেন্ট আবার আসলো তোমার কাছে, আমার তো নাকটা বন্ধ রয়ে গেল, তার মানে অথবা অন্য কারো কাছে করেছে বা তোমার কাছে আসে। এখানে একটা কথা মনে রাখবা, যদি সাবমিউসাল রিসেকশন করা হয়, ফার্দার সার্জারি ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, সামটাইমস ক্যানট ডু। কারণ তুমি কি হয়েছে, মাঝখানের কার্টিলেজ বোন ফেলে দিয়েছো, তাহলে এটা মিউকোপেরিকন্ডাম, দিস সারফেস ইজ দিস সারফেস ইজ সে দুজন আয়, they'll come together and they'll unite and they'll form one single structure. You cannot separate them. You cannot separate the second surgery. 100টার মধ্যে মাত্র 3-4 জনকে তুমি সেপারেট করতে পারবা, সো ভেরি ডিফিকাল্ট। সো সাবমিউসাল রিসেকশনের জন্য আমরা অ্যাভয়েড করি, যদি কখনো আবার তার সার্জারি করতে হয়, সো সাবমিউসাল রিসেকশন ইজ নট এ গুড চয়েস। বাট ইন সেপ্টোপ্লাস্টি হোয়াট ইউ হ্যাভ ডান, তুমি একদিকে উঠেছো, অন্যদিকে এটা তো রয়ে গেল, সো ইউ হ্যাভ দ্য চান্স, তুমি যদি পরের বছর এদিক থেকে সেশন দিয়ে বা এই বছর এদিক থেকে ওই লাইনে সেশন দিয়ে তুমি করতে পারবা যদি দরকার হয়। সো ইফ আওয়ার এম ইজ নট fulfilled by the surgery, we can have the option to do a second surgery in septoplasty, but in submucosal resection we cannot do. আর যেহেতু সাবমিউসাল রিসেকশনে অনেক কিছু ফেলে দেওয়া হয়, কমপ্লিকেশনস আর মোর, অ্যান্ড সেপ্টোপ্লাস্টিতে যেহেতু রেখে দেওয়া হয়, রিজার্ভ করা হয়, সুতরাং রেখে দেওয়া হয়, সেই জন্য কমপ্লিকেশন ইজ লেস। এখন প্রশ্ন আসে ফার্দার কমপ্লিকেশন, নাম ফার্দার কমপ্লিকেশন। কমপ্লিকেশন কি কি হতে পারে? কমপ্লিকেশন কি কি হতে পারে? একটা হচ্ছে ডিউরিং সার্জারি, আফটার সার্জারি, ডিউরিং সার্জারি অ্যান্ড আফটার সার্জারি। ডিউরিং সার্জারি কি হতে পারে? আচ্ছা, আমি একটা ফর্মুলা দিই তোমাদেরকে, সে ফর্মুলা সবচেয়ে ভালো, তাহলে তোমরা পরীক্ষার সময় যাওয়া, আমরা পরীক্ষা দিতাম বা নেই, হ্যাঁ তাই না? আর যারা পরীক্ষা দেয় তাদের কি অবস্থা হয়, রাত 2 দিন 4 দিন তো ঘুমে থাকে না, ঘুমানোর জন্য কি মাথা সবই জানে, পরীক্ষার হলে সেটা বলতে পারে না। এখন ভালো এক্সামিনার হলে কিন্তু খুব সুন্দর বের করে নিতে পারে, ভেরি ইজি ফাইন্ড আউট। আমি তো মনে করি যে স্টুডেন্ট ক্লাস করে, যে স্টুডেন্ট আসে, হ্যাঁ, তার পরীক্ষা ফেল করার কোনো স্কোপ নাই, কোনো স্কোপ নাই। যদি স্কোপ ফেল করে, এটা টিচারের দায়িত্ব, টিচারের, এটা স্টুডেন্টের না। কারণ এটা যে আমার পর্যায়ে আমি তার কাছে বের করতে পারতেছি না, অথবা আমি তাকে ডিউরিং আমার যখন আমি লেকচার দিয়েছি বা তাকে পড়ালাম বা তাকে আমার কাছে রাখলাম, তো কাউকে পড়াইতে পারে না, তাকে তৈরি করা, আমি তাকে কি মতো তৈরি করতে পারি, তাকে আমি তৈরি করতে পারি, এটা ধরে নিতে হবে। তো আমি তোমাদের একটা ফর্মুলা এই জন্য দিতে চাই, কারণ ওই যে তোমাদের টেন্স থাকো, স্ট্রেসে থাকো, আমিও ছিলাম। আমার মেডিসিনের পরীক্ষার আগে আমি রাতে 2 বার না 3 বার বমি করছি, তো মাথায় পানি দিচ্ছি যে কতবার। সুতরাং আমার যা যা হয়েছে আমার স্টুডেন্টের তো তাই হয়, তো আমাকে তো এটা মাথায় রাখতে হবে, তাই না? সেভাবে তো আমি তার সাথে ডিল করতে হবে। আমার উদ্দেশ্যটা কি, মেয়েটা পড়েছে কিনা, ছেলেটা পড়েছে কিনা, এটা কিন্তু আমরা বসলে একদিন ভালো একজনের বসলে করতে পারে, সে পড়াশোনা করছে কিনা। আবার যেমন আমি আবার একটু পড়া ছিলাম, যে পড়াশোনা লোকের ওটা আমার দরকার নেই, হ্যাঁ, আমি চাইতাম ক্লাসে আসলো কিনা, ওয়ার্ডে আসলো কিনা। কারণ ঢাকা মেডিকেল কলেজে আমার একটা এত পেশেন্ট এত কিছু থাকে, মেডিকেল কলেজে তো কোন মেডিকেল কলেজে পেশেন্ট নেই, তাই না?
তো সুতরাং যে পেশেন্ট, যে স্টুডেন্টটা কলেজে ওয়ার্ডে ঘুরবে, হ্যাঁ, তা তো খুব একটা বই পড়তে হয় না, বইটা তো তার রেফারেন্স হবে, আর টেক্সট বুক হবে ওয়ার্ড, টেক্সট বুক হবে ওয়ার্ড অ্যান্ড দ্য ওয়ার্ডের পেশেন্ট। যাক, ওসব বক্তৃতা এখন দিয়ে লাভ নেই। আমি যেটা বলছি, তোমার টেন্স থাকো, তো সেজন্য যদি টেন্স না থাকো, যদি একটা কমন ফর্মুলা তোমাদের কাছে থাকে, ওই কথা যদি বলতে থাকো, আর একজন যদি বলে হ্যাঁ ইয়েস ভেরি গুড, কম্পারিজন টেনশনটা কমে যাবে, আসল কথাটা চলে আসবে। সো প্রত্যেকটা সার্জারি তোমরা কমপ্লিকেশনটাকে এভাবে নাও: কমপ্লিকেশন ডিউ টু অ্যানাস্থেশিয়া, কমপ্লিকেশন ডিউ টু সার্জারি। কারণ একটা সার্জারিতে যে কারণে কমপ্লিকেশন হোক, সেই কমপ্লিকেশনটা গোজ টু দ্য নেম অফ দ্যাট সার্জারি। এখন অ্যানাস্থেশিয়ার জন্য যদি কোনো যদি পেশেন্ট মারা যায়, কিন্তু এটা যে কমপ্লিকেশনটা কার, অ্যানাস্থেশিয়া কমপ্লিকেশন না, ইট গোজ টু দ্য কমপ্লিকেশন অফ দ্যাট সার্জারি। ওই সার্জারি করার সময় উনি মারা গেছেন, কে মারা গেছেন? কার্ডিয়াক অ্যারেস্ট করে। তো কার্ডিয়াক অ্যারেস্ট ইজ দ্য কমপ্লিকেশন অফ দ্যাট সার্জারি, তাই না? রেসপিরেটরি অ্যারেস্টে উনি মারা গেছেন, একটা কথা যদি বলে। সুতরাং তোমরা এইভাবে নিবা, সব অপারেশনটাকে এবার ভাগ করে নিবা। ভাগ করে ওই প্রত্যেকটা অপারেশনে আবার কিন্তু দুই একটা স্পেসিফিক থাকে, ওই দুই একটা, কারণ বাইরের সাথে কথা বলতে বলতে কিন্তু দুই একটা মাথার মধ্যে চলে আসবে, ও তখন একটা দুটা বলতে পারলে আর তোমার এক্সামিনার শুনতে চাইবে না। একটা আর হচ্ছে, তুমি যখন ওই ফর্মুলাটা বলতে থাকবা, তখন এক্সামিনার আকুলি বিকুলি করবে, আচ্ছা হইতেছে তো পারে, আরেকটাতে যাই, তো তোমার 18টাতে আর যাইতে হবে না। সো কমপ্লিকেশন অফ এ সার্জারি তোমরা প্রায় তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, রিটেনও আসে, আর ভাইভাতে তো জিজ্ঞেস করাই হয়। সুতরাং প্লিজ ইউ গো ইন দিস হেডিং। হোয়াট ইজ দ্য হেডিং? কমপ্লিকেশন ডিউ টু সার্জারি, কমপ্লিকেশন ডিউ টু অ্যানাস্থেশিয়া। অ্যানাস্থেশিয়া আবার এসে কি? কমপ্লিকেশন ডিউ টু লোকাল অ্যানাস্থেশিয়া, কমপ্লিকেশন ডিউ টু জেনারেল অ্যানাস্থেশিয়া। এখন তোমার পেশেন্ট ইভেন যে সেপ্টোপ্লাস্টি, সাবলিজালিসের অংশ কিন্তু আমরা লোকাল দিয়ে করি। সুতরাং লোকাল অ্যানাস্থেশিয়া কমপ্লিকেশন, এখন লোকাল অ্যানাস্থেশিয়া কী কী ইউজ করা হয়? জাইলোকেন, লিডোকেইন। তোমরা কিন্তু এগুলো সারাটা জীবন, তুমি হয়তো ভাবো আমি তো ফার্মালজি পড়ে ফেলছি, আমি ওগুলো পড়বো কেন? আজকালকার MBBS পাস করার পর তো আসলে বুঝোই তো তোমরা যে অবস্থা, পোস্ট গ্রাজুয়েশন যেভাবে একটা বেসিক সাবজেক্ট হোক আর ক্লিনিক্যাল সাবজেক্ট হোক, কিছু একটাতে পোস্ট কথাটা লাগাইতেই হবে। আর এই পোস্ট কথাটা লাগাইতে হইলে কিছু জিনিস আছে জীবনে, এগুলা বাদ দেওয়া যাবে না, কখনো না। যেমন বই, কতগুলো বই, যেমন তোমার বেলিয়ান লাভের প্রথমে যে বেসিক সার্জারি, এটা সারা জীবন, সুতরাং স্কোপ পাইলে ওখান থেকে একটু পড়ো, সারা জীবন এটা লাগবে, সারাটা জীবন লাগবে। রবিন্সের প্যাথোলজি, এখন তো অনেক বই বের হয়েছে, আমি আমাদের তরফ থেকে বলতেছি। রবিন্স প্যাথোলজির যে বেসিক প্যাথোলজিটা আছে, এটাই সুযোগ করে 10 মিনিট উল্টাও, ওটা তোমার কনসেন্ট্রেশন তুমি ক্লিয়ার রাখো। এটা সারা জীবন মুখস্থ, একটা সময় আসবে মুখস্থ বিদ্যা আর কাজে লাগবে না। এখন MBBS এ তোমার মুখস্থ বিদ্যা কাজে লাগে, প্লাস যদি তুমি এখন কনসেন্ট্রেশনটা ডেভেলপ করতে পারো, তোমার জন্য বিরাট ব্যাপার। তো যাক, আমি যে কথার মধ্যে ছিলাম, তো এই যে জাইলোকেন, লিগনোকেন, এগুলো কিন্তু তুমি মুড অফ অ্যাকশনটা একটু পড়ে নিবা, ডোজ কত কীভাবে ইউজ করে একটু পড়ে রাখবা ফার্মাকোলজি থেকে। আমাদের সময় একটা, আমরা কিন্তু এটা খুব চলছিল আমাদের সময়, আমরা কিন্তু বড় বই পড়ি নাই। আমি ফার্মাকোলজি, কোচির একটা নোট ছিল, কোচিস ফার্মাকোলজি, আরে বাবা যে বাজার! আমাদের সাথে এখন অনেক বই পাওয়া যায়, আমি দেখি লাইব্রেরিতে মাঝে গিয়ে দাঁড়ায় দেখি নানা রকমের বই। আমাদের কিন্তু এত বই ছিল না, আমাদের ওই পাঠ্য বই, বড় বড় বই পড়তে হইতো। তারপরে তখন এই বইটা একজন একটা ছোটি বই বের করলো, কোচিস ফার্মাকোলজি। সে কি বাজার আর সে কি মজা! আমরা এটা লাস্ট, আমি যখন পোস্ট গ্রাজুয়েশন করি, 95-এ পোস্ট গ্রাজুয়েশন করি, তখন কিন্তু আমি ওই কোচের ফার্মাকোলজি দিয়ে আমি আমার জীবনটাকে পার করে দিচ্ছি। তো যাক, কিছু কিছু জিনিস আছে তোমাদের সারা জীবন মনে রাখতে হবে। সেই জন্য আমি মনে করি জেনারেল অ্যানেস্থেটিক এজেন্ট কী কী আছে, এগুলো কীভাবে ইউজ করে, মোড অফ অ্যাকশন কি, এখন থেকে পড়ে রাখবা, ভবিষ্যতের জন্য কাজে লাগবে। লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট নামগুলো, মোড অফ অ্যাকশন এগুলো পড়ে নেবে। তো যাক, তাহলে এটা জেনারেল অ্যানেস্থেটিক দিলে আমাদের সামনে অপারেশনগুলো জেনারেল অ্যানেস্থেটিক হয়, তাতে কী কমপ্লিকেশন হয়? সব অ্যারেস্ট, হ্যাঁ, কার্ডিয়াক অ্যারেস্ট, রেসপিরেটরি অ্যারেস্ট, কার্ডিয়াক ফেলিওর, হার্ট ফেলিওর, রেসপিরেটরি ফেলিওর, তাই না? এগুলো এবং কমপ্লিকেশন ডিউ টু দ্য সার্জারি। কমপ্লিকেশন ডিউ টু দ্য সার্জারি এটা আবার দুই রকম: কমপ্লিকেশন ডিউরিং সার্জারি, কমপ্লিকেশন আফটার সার্জারি। এখন ডিউরিং সার্জারি কি? ব্লিডিং, অবশ্যই কমপ্লিকেশন। সরি, ডিউরিং সার্জারি অবশ্যই ব্লিডিং একটা ব্যাপার। এবং ডিউরিং সার্জারি তুমি অনেক ইনজুরি করে ফেলতে পারো, তুমি থাকার কথা ছিল, এখন ইনজুরি টু দা, এখানে একবারে ছেড়ে দিবা, ইনজুরি টু দা সারাউন্ডিং স্ট্রাকচার। তোমার কাজ করার কথা সেপ্টামে,
তাহলে ইনজুরি টু দ্য টার্গেট অর্গান অ্যান্ড দ্য সারাউন্ডিং স্ট্রাকচার। এখানে টার্গেট অর্গান হলো তোমার সেপ্টাম, টার্গেট পার্ট হচ্ছে সেপ্টাম। তুমি সেপ্টামটাও ইনজুরি করলাম, সারাউন্ডিং পার্টটাকেও ইনজুরি করলাম, তাহলে এটা হইতে পারে এটার ব্যাপারে। কিন্তু তুমি কিন্তু ওখানে জ্ঞান মধ্যে লিখবা ইনজুরি টু দ্য টার্গেট পার্ট অন দ্য সারাউন্ডিং স্ট্রাকচার, বাস। ডিউরিং সার্জারি, আফটার সার্জারি আবার কি হতে পারে? ইমিডিয়েটলি আফটার সার্জারি 24 আওয়ার যদি পেঁচাইতে চাও, আর ইমিডিয়েট আফটার সার্জারি আমরা কি হয়? ব্লিডিং হতে পারে, হ্যাঁ, তারপর ব্লিডিং হতে পারে, ইনফেকশন হতে পারে, এগুলো হতে পারে। এখন আমার এখানে আফটার সার্জারি যেটা হবে, কমপ্লিকেশন আফটার সার্জারি, দেখো ডিউরিং সার্জারি আমি সেপ্টামটাকে ইনজুরি করে ফেলতে পারি, আমার টার্বিনেটগুলো আছে, টার্বিনেটগুলোকে আমি লেটার বলে গিয়ে টার্বিনেট ইনজুরি করে ফেলতে পারি, হ্যাঁ, আমি সার্জন দেখা টার্জান এদিকে দৌড়ে ওদিক হয়ে গেলাম, হতে পারে। আচ্ছা, আফটার সার্জারি আমার ব্লিডিং হয়ে সেপ্টামের ভিতরে ব্লাড জমে যেতে পারে, সেপ্টাল হেমাটোমা হইতে পারে, সেপ্টাল অ্যাবসিস হইতে পারে, তারপর আমার সেপ্টাল কি হইতে পারে? পারফোরেশন হইতে পারে, আবার এখান থেকে ইনফেকশনে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হইতে পারে, চলে যেতে পারে। সো দিস আর দ্য কমপ্লিকেশনস অফ দিস সার্জারি। তো সুতরাং আমি বলতে চাচ্ছিলাম, তুমি যদি এই হেডিং এ দাও, যেমন টনসিলে আসলো, এই হেডিং এ ফেলে দেবে, তুমি বানায় ফেলতে পারতেছো। মাস্টারেক্টমি আসলো, তুমি এই হেডিং এ ফেললে কিন্তু অনেক পয়েন্ট বলতে পারতেছো। সো ইউ ক্যান ইউজ দিস হেডিং। সো আমরা আর এটা নিয়ে আর বেশি আগাই না। একটা ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে সেপ্টাল হেমাটোমা পরীক্ষায় আসে, তোমাদের ইয়ে থাকে, শর্ট নোট থাকে, তারপর ভাইভাতে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ সেপ্টাল হেমাটোমা। হেমাটোমা তো আমরা বুঝি কালেকশন অফ দ্য ব্লাড, আর সেপ্টাল হেমাটোমা ভেরি গুড, কালেকশন অফ দ্য ব্লাড ইন দ্য সেপ্টাম। কোথায়? ইন বিটুইন দ্য মিউকোপেরিকন্ডিয়াম লেয়ার্স অফ দ্য nasal septum। এখন আমি যদি সাবগুজারেশন করে থাকি, তাহলে আমার হেমাটোমাটা কোথায়? দুই দিকে মিউকোপেরিকন্ডিয়াম এবং পেরিস্টামের মাঝখানে। যদি আমি একদিকে করে থাকি, তাহলে একদিকের মিউকোপেরিকন্ডিয়াম, পেরিস্টাম অ্যান্ড দ্য রেস্টিং সেপ্টাল কার্টিলেজ অ্যান্ড সেপ্টাল বোন, তার মাঝখানে। তো এখানে যদি ব্লাড কালেকশন হয়, তাহলে তাকে বলা হবে সেপ্টাল হেমাটোমা। এখন সেপ্টাল হেমাটোমার এটিওলজিটা কি, কারণটা কি, আমাদের শর্ট নোটে আমাদের আসবে। এক নম্বর হচ্ছে ট্রমা। তা হতে পারে তুমি সিএনজিতে গেলাম, ধাক্কা খেলা, বাসে হঠাৎ ব্রেক করলো, সামনের সিটে তুমি ধাক্কা খেলা, হেমাটোমা হতে পারে, যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে। সো ট্রমা বা এনি ওয়ে। তারপরে ডিউরিং আমাদের কি হয়, আবার হয় অপারেশন অন দ্য সেপ্টাম হতে পারে, ব্লিডিং ডিসঅর্ডার যাদের আছে তাদের হতে পারে, আর ইডিওপ্যাথিক হতে পারে। এই চারটা হচ্ছে ইম্পর্টেন্ট কজ অফ দ্য সেপ্টাল হেমাটোমা। তোমার পেশেন্টের সিমটম কি হবে? একটাই সিমটম, ন্যাজাল অবস্ট্রাকশন। যেহেতু দুই পেরিকর্ডিয়ামের মাঝখানে আসবে, দুই নাক দুটাই বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। সো বাইলেট্রাল ন্যাজাল অবস্ট্রাকশন। আমরা অনেক জিনিস কি পাবো? আমরা কি এক্সামিন করবো? এন্ট্রোরাইনোস্কোপি আমরা কি পাবো? আমরা দুই দিকেই পাবো একটা ডাল কালারের পার্পলিশ স্মোক ফ্লাকচুয়েটিং পেনলেস সোয়েলিং। তাহলে আমরা একটা সোয়েলিং পাবো। এই সোয়েলিং এর ক্যারেক্টার কি হবে? সুন্দরভাবে পয়েন্টগুলা নিজের নামের মতো করে বলে রাখো। কি? একটা ডাল পার্পলিশ স্মুথ ফ্লাকচুয়েটিং পেনলেস সোয়েলিং। কালারটা হবে ডাল টাইপের হবে, ডাল পার্পলিশ স্মুথ ফ্লাকচুয়েন্ট, এটা ফ্লাকচুয়েট চাপ দিলে দেবে যে ফ্লাকচুয়েটিং, এবং এটা পেনলেস হবে। তবে সেপ্টাল হেমাটোমার একটা ভালো ইয়ে আছে, হ্যাঁ, 99.9% ক্ষেত্রে এটা ইট ইনভলভস ইন দ্য anterior part of the septum, very rarely posterior, very rare septum। এখন কমপ্লিকেশন অফ দ্য সেপ্টাল হেমাটোমা কি হবে? যখন সেপ্টাল হেমাটোমা থেকে এক নম্বর যেটা হয় সেপ্টাল অ্যাবসিস, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেপ্টাল অ্যাবসিস। তাই হলো না, এটা আবার হয়ে অ্যাবসিসও হলো না, হেমাটোমা বের করতে হলো বা হলো না, বা বারবার বের করার পরে আমরা হেমাটোমা বের করে দিলাম, সেপ্টালটা ঠিক হয়ে গেল, মোটা হয়ে গেল, রেজুলেশন হয়ে ভিতরে ফাইব্রোসিস হয়ে এটা মোটা হয়ে গেল, সেপ্টাম ইজ থিকেন। এই দুইটা। থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হয়, সেটা সবচেয়ে খারাপ হয়, যেটা ওই যে যদি তোমার
নর্মালি সেপ্টাল হেমাটোমা হয় আছে, অপারেশনের পরে হয়, দুটোর মধ্যে ভিন্নতা আছে। যদি অপারেশন ছাড়া এমনি একটা নর্মাল লোকের সেপ্টাল হেমাটোমা হয়, তখন এই হেমাটোমা ও সেপ্টাল অ্যাবসিস যদি প্রপার টাইমে প্রপারলি ইন্টারফেয়ার না করা, ইফ ডাজেন্ট ইন্টারফেয়ার উইথ প্রপারলি অ্যান্ড এট দ্য প্রপার টাইম ডাজেন্ট ইন্টারফেয়ার, এটা কী করবে? কারণ কার্টিলেজটা আমার তার ইয়েটা পায় কোত্থেকে, নারিশমেন্টটা পায় কোত্থেকে? ফ্রম দ্য মিকোপেরিকন্ড্রিয়াম। এখন তখন মিকোপেরিকন্ড্রিয়াম যখন উপরে উঠে গেছে, তখন সে তো তার ফুডিংটা আর পাচ্ছে, হি ইজ নট গেটিং হিজ ফুড। তো কী হবে? দেয়ার বি ন্যাক্রোসিস। আর যখন ন্যাক্রোসিস হবে, সে পচে যাবে। পচে গেলে সে কি তার সাপোর্ট রাখতে পারবে? না, সাপোর্ট রাখতে পারবে না। সো তোমার নোকের সাপোর্ট যখন থাকবে না, নাকটা কী হবে? নাকটা বসে যাবে। এই বসাটাকে কি বলা হয়? স্যাডেল নোজ। স্যাডেল নোজ। কেউ যদি বলে স্যাডেল নোজটা কেন হয়? Always saddle nose is due to the necrosis of the cartilage. Necrosis of the cartilage. মনে থাকবে? আচ্ছা, এখন সো এই হতে পারে আমার। এখন ট্রিটমেন্টটা কি? সেপ্টাল অ্যাবসিসের ট্রিটমেন্টটা কি? একটাই ট্রিটমেন্ট, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। তারপর ইনসিশন ড্রেনেজে কি করতে হবে? দুদিকে ইনসিশন দিতে হবে না, কারণ এটা কমিউনিকেট হয়ে যাবে। সুতরাং একদিকে ইনসিশন দিতে হবে। ইউ চয়েস কোন দিকে দিবা। দেওয়ার পরে তুমি অপোজিট দিকে আগে প্যাকটা দিবা। অপোজিট দিকে প্যাক দিলে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ অ্যান্ড অ্যান্ট্রোনেজাল প্যাক। দিস ইজ দ্য ট্রিটমেন্ট। কি ট্রিটমেন্ট? ইনসিশন অ্যান্ড ড্রেনেজ অ্যান্ড প্যাকিং, অ্যান্ট্রোনেজাল প্যাকিং। অ্যান্ট্রোনেজাল প্যাকটা কোন দিকে আগে দিব? যেদিকে আমি ইনসিশন দিয়েছি, দ্য ইনসিশন, দ্য সাইড হুইচ আই হ্যাভ গিভেন, দ্য প্যাক উইল স্টার্ট অন দ্য অপোজিট সাইড। তাহলে ভিতরে যে পাসগুলো আছে সেটা চলে যাবে। আর অ্যান্ট্রোনেজাল প্যাকটা দেওয়ার সময় এরকম মনে রাখতে হবে, লেয়ার বাই লেয়ার, লেয়ার বাই লেয়ার। এবং কীভাবে দিতে হবে? হোল লেন্থ অফ দ্য নেজাল ক্যাভিটি। হোল লেন্থ অফ, কীভাবে স্টার্ট করতে হবে? যে অ্যান্ট্রোইনটা বাইরে থাকতে হবে, হরিজন্টালি যেতে হবে। বাস 4টা-5টা পয়েন্ট মনে রাখতে পারলে অ্যান্ট্রোনেজাল প্যাক হয়ে গেল। আচ্ছা, আর এরপরে আর কি লাগবে? আমাদের একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক। পেন কিলার দিতে হইতে পারে যদি তার ব্যথা থাকে। এরপরে আসো সেপ্টাল অ্যাবসিস। এখন সেপ্টাল অ্যাবসিসটা কখন? সেপ্টাল অ্যাবসিসটা আমরা কখন বলবো? ডেফিনেশনটা কখন বলবো? কালেকশন অফ দ্য পুরোরিন ম্যাটেরিয়ালস অফ দ্য কালেকশন অফ দ্য পাস বিটুইন দ্য মিকোপেরিকন্ড্রিয়াল লেয়ার্স অফ দ্য নেজাল সেপ্টাম। দুটোর মধ্যে পার্থক্য। সেপ্টাল অ্যাবসিসে বলবো কালেকশন অফ দ্য পাস, আর ওখানে হেমাটার মধ্যে বলবো কালেকশন অফ দ্য কজ। কজের ভিতরে স্পোটেনাসলি হতে পারে। কেন? এই একটা কাজ করি আমরা প্রায়, আগে আঙুল ঢুকাই দিই, এটা হতে পারে। একটা আবার স্পোটেনাস, যে নেজাল ভেস্টিবুল আছে, এই ভেস্টিবুলের ভিতরে ইনফেকশন হতে পারে। আবার ভেস্টিবুল ইনফেকশন একটা কারণ হচ্ছে আঙুল ঢুকায় দেওয়া। সো এটা খুবই খারাপ। আমার এই ট্রমা জিনিসটা, স্পেশালি ডিজিটাল ট্রমা। আরেকটা ট্রমা আমরা করি, ভেস্টিবুলাইটিস করি, করে অ্যাবসেস করি। এটা কি? আমরা নাকের পশম ফেলি। অনেকে আছে টেনে টেনে পশম, নাকের পশম ফেলে। ছেলে বলো মেয়ে বলো, আমি অনেককে দেখেছি টানতে। ইটস নট গুড। সেপ্টাল অ্যাবসেস হয়ে যেতে পারে। সেপ্টাল কি এখানে সরাসরি হয়? ভেস্টিবুলাইটিস হয়ে তারপর সেপ্টাল অ্যাবসেস হয়। সো একটা হচ্ছে আমার স্পোটেনাসলি হতে পারে। কীভাবে হতে পারে? ডিউ টু দ্য ইনফেকশন ইন দ্য নাজাল নোজ, স্পেশালি নাজাল ভেস্টিবুলাইটিস থেকে হতে পারে। ফারাঙ্কল থেকে হইতে পারে। ফারাঙ্কল থেকে যেটা হয়, ভেস্টিবুলে যেটা হয়, তাহলে তো বাচ্চাদের বেশি হয়। তারপর ওই যে যারা একটু মানসিকভাবে ইয়ে থাকে তাদের হয়, তারা এটা ছেড়ে টানা হেঁচড়া করে, এগুলো করে, সেই জন্য। আচ্ছা, আর ট্রমা থেকে হইতে পারে সেকেন্ডারি টু দ্য ইনফেকশন। হিমাটোমার যা যা কারণ সেগুলো সব এখানে ঢুকাই দেবে। মানে হিমাটোমার থেকে তো হিমাটোমার মতো রিজলভ করলাম না, বাইর করলাম না, তাহলে অ্যাবসেস হয়ে যেতে পারে। ক্লিনিক্যাল ফিচারটা কী হবে? এইখানে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কী হবে? একটা যেহেতু ইনফেকশন, সিমটমের মধ্যে আমরা অনেক যখন যেটা পাবো সেটা বলবো তোমাকে। সিমটমের মধ্যে কী পাওয়া যাবে? এখানে নেজাল অবস্ট্রাকশন তো থাকবেই। নেজাল অবস্ট্রাকশন থাকবেই। থ্রবিং পেইন হবে। থ্রবিং পেন, খুব ব্যথা হবে প্রথম দিকে, পরে কিন্তু আর ব্যথা থাকবে না, পরে ব্যথাটা কমে যাবে। পরে ব্যথাটা কমে আসবে। প্রথমে খুব থ্রবিং পেইন হবে, পরে অ্যাবসেস বের করার আগ পর্যন্ত ব্যথাটা আস্তে আস্তে কমবে, কিন্তু অ্যাবসেস বের করার পরে তার ব্যথাটা কমবে, পুরোপুরি কমে যাবে। সো দের ইজ ফার্স্ট নেজাল অবস্ট্রাকশন, সেকেন্ড হচ্ছে পেইন, অ্যান্ড দ্য পেইন ইউজুয়ালি থ্রবিং ইন নেচার। নাম্বার 3 ফিভার থাকতে পারে, চিল থাকতে পারে, রাইগর হতে পারে। যখন এক্সামিন করবো, অন এক্সামিনেশন আমরা কি পাবো?
এক্সামিনেশন করলে আমরা কি পাবো? অন এক্সামিনেশন আমরা ডাউই সফট সুইলিং পাবো, ডাউই ময়দা ইয়ের মতো ডাউই সফট সুইলিং ইন বোথ সাইড অফ দ্য সেপ্টাম পাবো, হ্যাঁ, উইথ টেন্ডারনেস। ট্রিটমেন্টটা কি? এখানে একই ট্রিটমেন্ট, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ এবং ইনসিশন অ্যান্ড সামটাইমস রিপিটেড ইনসিশন দিতে হতে হবে, তখন আর বেশি কষ্ট হয় না। এন্টার প্যাক দিবা, পরের দিন দেখা গেল আবার কালেকশন হচ্ছে, এই জন্য একটা আবার ইনসিশন দিতে হতে পারে। অনেক সময় আমরা ইনসিশন না দিয়ে ছোট্ট একটা ড্রেন দিয়ে রাখি, তাহলে আর দ্বিতীয়বার ইনসিশন দিতে হয় না। কমপ্লিকেশন এখানেও একই রকম কমপ্লিকেশন, স্যাডেল নোজ হতে পারে, কসমেটিক ডিফর্মিটি হতে পারে, এই তোমার সেপ্টাল পারফোরেশন হতে পারে, আমি যেটা বলেছি ব্রেনের ইনফেকশন চলে গিয়ে ম্যানেঞ্জাইটিস হতে পারে, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হতে পারে, এগুলো হতে পারে। এরপরে আসো সেপ্টাল পারফোরেশন। সেপ্টাল পারফোরেশন কিন্তু কনজেন্টালি একটা সেপ্টাল পারফোরেশন থাকতে পারে, আর ট্রমাটিক হতে পারে, ট্রমার মধ্যে হচ্ছে সেপ্টাল সার্জারি, আর সেপ্টাল হেমাটোমা থেকে কিন্তু সেপ্টাল পারফোরেশন হতে পারে। তো সেপ্টাল হেমাটোমা যা যা কজ পাইছো এখানে ঢুকিয়ে দাও। সেপ্টাল অ্যাবসিস থেকে হইতে পারো, সেপ্টাল অ্যাবসিসে যা যা পাইছো তুমি এখানে ঢুকিয়ে দাও, কোনো সমস্যা নাই। তারপর তোমার ইনফেকশন থেকে হইতে পারে। ইনফেকশনটা কি? সিফিলিস। এবং সিফিলিসে কিন্তু একটা একটা কিন্তু পয়েন্ট কথা আছে, যদি কারো যদি পারফোরেশন থাকে পোস্টেরিয়রলি ইন দ্য বনি পার্ট, পারফোরেশন আনটিল প্রুভ আদারওয়াইজ ইট ইজ সিফিলিটিক, তাকে এইভাবে চিন্তা করে তাকে ইনভেস্টিগেশন করে, একটু কথাই আছে। সো সিফিলিস একটা কারণ পারফোরেশনের। লেপ্রোসিস হইতে পারে, টিউবারকুলোসিস হইতে পারে, সার্কোডিস হইতে পারে, ডিপথিরিয়া হইতে পারে, এগুলো সবগুলো ডিজিজের তুমি পারফোরেশন পাইতে পারো। তখন ম্যালিগনেন্সিতে থাকতে পারে। কেমিক্যাল দিয়ে হইতে পারে, কি কি কেমিক্যাল? হ্যাঁ, সালফুরিক অ্যাসিড, হ্যাঁ, লাইম দিয়ে হইতে পারে, ইডিওপ্যাথিক হইতে পারে। সিমটমটা কি? পারফোরেশনের সিমটমটা কি? সাধারণত কিন্তু এটা এসিমটোম্যাটিক, হ্যাঁ, সাধারণত এসিমটোম্যাটিক। হ্যাঁ, আর যদি বড় পারফোরেশন হয় তাহলে সাধারণত কিছু সিমটম শো করে, ছোট হইলে সাধারণত করে। আর পারফোরেশন হলে কি হয়? আমরা কিন্তু সার্জারি করার সময়, হ্যাঁ, সার্জারি করার সময় করতে পারি, যখন সার্জারি করি ইডিওপ্যাথিক হইতে পারে, তাহলে সেপ্টাল ট্রমার সময় হলে সেপ্টাল সার্জারিটা হচ্ছে মেইন। তারপর ফ্র্যাকচারগুলোতে হইতে পারে। আমরা সিমটমটার সঙ্গে কী হইতে পারে সেটা তো বললাম, যদি বড় পারফোরেশন হয় কিছু সিমটম থাকতে পারে, ছোট হলে তাদের সিমটম হয় না। কি হইতে পারে? নেজাল ক্রাস্টিং হইতে পারে, ইপিস্টাইসিস হইতে পারে, সেন্সেশন অফ দ্য অবস্ট্রাকশন হইতে পারে। যখন আমরা শ্বাস নিব এটা বাঁশির মতো বাঁচতে পারে, হুইসলিং ডিউরিং টেকিং দ্য ব্রেথ। পরীক্ষা করলে আমরা এখানে কি পাবো? 90 to 95% পারফোরেশন আমরা পাবো অ্যান্টিরোডিক, সামনের দিকে। আর আগে তো বললাম পোস্টের পারফোরেশন সাধারণত আমরা সিভিলিসে পাইতে পারি, আর হলো সার্জারি, পোস্ট অপারেটিভ সার্জারি, প্রিভিয়াস টু সার্জারি। ম্যানেজমেন্টটা কি? এসিমটোম্যাটিক যেগুলো তাদের কোনো ট্রিটমেন্ট দরকার হয় না, ডেনুশন টিস্যু জমলে সেটাকে বায়োপসি করে দিতে হয়। হ্যাঁ, আর যদি তোমার ট্রিটমেন্ট দরকার হয়, যদি ক্রাস্টিং ফর্মেশন হয়, এপিস্টাইসিস যদি হয়, সেক্ষেত্রে তোমার ট্রিটমেন্ট দরকার হয়। ক্রাস্টিংটা যেন না জমে সেই জন্য তুমি নর্মাল স্যালাইন দিয়ে ঢুস দিবা তাকে, হ্যাঁ, হ্যাঁ, নর্মাল স্যালাইন দিয়ে ঢুস দিবা, অর্থাৎ তাকে কিছু মেডিকেল ট্রিটমেন্ট দিতে হবে, তাকে হাইড্রেশন করতে হবে। এই হাইড্রেশনটা কী দিয়ে করা হয়? ভ্যাজলিন জেলি দিতে পারো, ইরিগেশন অফ দ্য নোজ বাই দ্য, নর্মাল স্যালাইন দিয়ে করতে পারো, এগুলো দিয়ে করতে পারো। যাক, আমি তোমাদের সময় একটু বেশি নিয়ে নিলাম, 5 মিনিট সময় বেশি নিয়ে নিলাম। আমরা নেক্সট ডেতে আমরা যেটা পড়বো সার্জারিটা আমরা পরে একটা নিয়ে নিব। লাস্টে খুব ইম্পর্টেন্ট কাজ করবো আমরা, নেজাল পলিপ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ। So thank you very much to be with me.